এক রাতে জলপাইগুড়ির একটা হাসপাতাল থেকে 3জন মানুষ অ্যাম্বুলেন্সে করে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছিল গুয়াহাটিতে। কিন্তু সেই রাতে অ্যাম্বুলেন্সের মধ্যে এমন কিছু ঘটনা তাদের সাথে ঘটে যা শুনলে তোমরা ভয় পেয়ে যাবে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তিনি আমাকে মেলের মাধ্যমে তার নিজস্ব ভৌতিক অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে। তো চলো সময় নষ্ট না করে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি এই ধরনের ঘটনা বা এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে জানিও কে কোথার থেকে শুনছো। তো চলো ঘটনায় ফিরি। এই ঘটনাটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে পিন্টু বসাক। পিন্টুদা সে সময় অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, মানে যখন তার সাথে এই ইনসিডেন্টটা হয়েছিল। আর এই ইনসিডেন্টটা হয়েছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। যাই হোক, পিন্টুদার নিজস্ব অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সটা সবসময় পিন্টুদা চালাতো না। একটা ছেলে রাখা ছিল, মানে পিন্টুদার হেল্পার। যদি জলপাইগুড়ির আশেপাশে কোথাও কোনো পেশেন্ট নিয়ে আনা বা দিয়ে আসা বা কোনো মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়া, এসব কাজ ওই ছেলেটা করতো। কিন্তু জলপাইগুড়ির বাইরে কোথাও যেতে লাগলে তখন পিন্টুদা আর কি অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে যেত মৃতদেহ। তখন হেল্পার ছেলেটিও যেত পিন্টুদার সাথে। তো এরকমই একদিন হয় কি, পিন্টুদার পাড়ার একটা লোক মারা যায়। তো সেদিন ছিল শুক্রবার। তো পিন্টুদা সেদিন মৃতদেহটা নিয়ে শ্মশানে গিয়েছে, যেহেতু পাড়ার লোক মারা গেছে, না গেলে খারাপ দেখাবে। তো পিন্টুদা শ্মশানে ছিল, আর পিন্টুদার যে হেল্পার উনি গাড়ি নিয়ে একটা হসপিটালের সামনে দাঁড়িয়েছিল। মানে ওখানে অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড আছে, আরও অনেক অ্যাম্বুলেন্স আছে, তো সেখানে আর কি দাঁড়িয়েছিল। তো হঠাৎ করে পিন্টুদার কাছে একটা ফোন আসলো। পিন্টুদা কিন্তু তখনও শ্মশানে, রাত্রি প্রায় এই 7টা হবে। তো দেখলো যে ফোনের মধ্যে সেই হেল্পার ড্রাইভারটা ফোন করেছে। তো পিন্টুদা ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পর ড্রাইভারটা বলছে যে দাদা একজন এসেছে, উনি বলছে যে ওনার কেউ মারা গেছে, তো মৃতদেহটা নিয়ে গুয়াহাটি যেতে হবে। এবার পিন্টুদা দেখছে যে এত রাতে গুয়াহাটি যাবে, তো পিন্টুদা না করে দেয়। তখন ওই হেল্পার ড্রাইভারটা বলছে যে দাদা অনেক টাকা দিবে বলছে, চলো যাই দিয়ে আসি, কালকে সকালে তো আমরা চলে আসবো। তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আর কি অফার করে। তো যাই হোক, এবার পিন্টুদা বললো যে আমি তো আছি শ্মশানে, তাহলে একটু অপেক্ষা করতে বল, আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি। এবার প্রায় আধা ঘন্টার একটু বেশি সময় পিন্টুদা চলে আসে। এসে দেখছে হেল্পার যে ছেলেটি আছে ওনার সাথে একটা লোক দাঁড়িয়ে আছে, এবং ওই লোকটির সাথে পিন্টুদা কথা বলে যা বুঝলো তা হলো এই মৃতদেহটা একটা মাঝবয়সী মহিলার মৃতদেহ, এবং যে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটি হচ্ছে ওই মহিলার দাদা। তো পিন্টুদা ওই লোকটিকে জিজ্ঞেস করে যে এনার বাড়ি কোথায়। তো লোকটি তখন বলল ইনি জলপাইগুড়িতেই থাকতেন, কিন্তু ওনার কোনো ছেলে মেয়ে নেই। স্বামী ছিল, স্বামী মোটামুটি 5 বছর আগে মারা গেছে, তারপর থেকে একাই থাকতেন। এবং বর্তমানে কোনো একটা রোগ হয়েছে, জ্বর এসেছিল, জ্বরের জন্য হাসপাতালে অ্যাডমিট করে, পাড়ার কিছু লোক আর কি অ্যাডমিট করে, কিন্তু একদিন আগে তিনি মারা যান। এবার যেদিনকা মারা গিয়েছে সেদিনকা তো আর ডেড বডি ছাড়া হয়নি হসপিটাল থেকে কোনো কারণে আর কি। তো আজকে ডেড বডিটা ছাড়া হয়েছে, তাই গুয়াহাটিতে নিয়ে যাবে নিজের বাড়িতে, এবং ওখানে নিয়ে গিয়ে সৎকার করা হবে। এবার পিন্টুদা লোকটির সাথে আরও কিছু কথা বলে, যে ভাড়ার যে বিষয়টা সেটা কনফার্ম করে যে এত টাকাই লাগবে। লোকটি না রাজি হয়ে যায় যে ঠিক আছে তুমি তাহলে এত টাকাই নাও, এবং পিন্টুদা সেই টাকাটা পুরোটাই আগে নিয়ে নেয়। মানে ভেবেছে যে অনেক সময় হয় কি ডেড বডি অনেক দূরে গিয়ে নামানোর পর ভাড়া নেয়, তারপর ঝামেলা লাগে, তাই পিন্টুদা বলেছে যে আমাকে পুরো টাকাটা আগে থেকে দিয়ে দেন। তো যাই হোক, লোকটি বিশ্বাস করে দিয়ে দেয় পিন্টুদাকে। আর পিন্টুদাও ভালো মানুষ, এমন না যে পুরো টাকা নিয়ে ডেড বডি নিয়ে যাবে না বা রাস্তার মাঝখানে নামিয়ে দেবে, এরকম তো না। তো পিন্টুদা বললো তাহলে চলুন আমরা তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ ডিস্টেন্স তো অনেকটা, মোটামুটি গাড়ি করে গেলে প্রায় 10 ঘন্টার মতন লাগবে। আর যাবে হচ্ছে গুয়াহাটির উলুবাড়ি বলে একটা অঞ্চল আছে সেখানে। এবার পিন্টুদা তার নিজের অ্যাম্বুলেন্স থেকে একটা স্ট্রেচার বের করলো, এবং বের করার পর হসপিটালের ভেতরে গেল। সাথে ওই লোকটিও গেছে, এবং হেল্পার যে ড্রাইভারটি আছে সেও গেছে। তারপর মৃতদেহটা স্ট্রেচারের মধ্যে উঠিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে রাখলো। পিন্টুদার যে অ্যাম্বুলেন্সটা ছিল সেটা মারুতির যে ওমনি ভ্যানগুলো আছে না, মানে এখন অনেকটাই কম দেখা যায়, এখন তো বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে। তো তখনকার দিনে সেই অ্যাম্বুলেন্সটা আর কি ছিল মারুতির যে ওমনি ভ্যানগুলো, তো ভ্যানের পেছনে মৃতদেহটা স্ট্রেচারে করে রাখলো। এরপর লোকটি হসপিটালের ভেতরে গেল, এবং শেষে যে নিয়মগুলো থাকে, মানে মৃতদেহটা নিয়ে আছে একটা তো সই করতে হবে, সেগুলো করে ঠোরে 10-15 মিনিটে আবার চলে আসে। চলে এসে বলো চলেন তাহলে এখন আমরা বেরিয়ে পড়ি। তো যাই হোক, লোকটি অ্যাম্বুলেন্সের পেছনে বসেছে মৃতদেহর সাথে, মানে মৃতদেহ তো বাঁ দিকে রাখা, লোকটি ডান দিকে বসেছে।
আর পিন্টুদা আর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারটা দুজনে সামনে বসেছে। যাই হোক, পিন্টুদা ঠাকুরের নাম নিয়ে গাড়ি স্টার্ট করলো এবং গুয়াহাটির দিকে রওনা দিল। ন্যাশনাল হাইওয়ে ধরে তারা যাচ্ছে। তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা তারা কন্টিনিউ গেছে, গাড়ি ভালো স্পিডে চলছে, কারণ এত রাত, মোটামুটি তখন রাত্রি প্রায় এই 9টা বেজে গেছে। তো যাচ্ছে, হঠাৎ করে না গাড়ির বাঁ দিকের পেছনের টায়ারটা মনে হচ্ছে যেন হাওয়া কম। পিন্টুদা তো গাড়ি চালাচ্ছে, বুঝতে পারছে, তো গাড়িটা সাইড করে দাঁড় করায়। তো গাড়ির থেকে নামলো, চেক করছে, দেখছে যে পেছনের বাঁ সাইডের টায়ারটা সেখানে হাওয়া নেই। এটা দেখে তো পিন্টুদা রেগে যায়, রেগে গিয়ে হেল্পার ড্রাইভারটিকে বলছে যে তুই দেখিসনি এত দূর আমরা যাব, টায়ারটা তো চেক করবি, এখন দেখ টায়ারের মধ্যে হাওয়া নেই। তখন হেল্পার ছেলেটি বলছে, আরে আমি তো দেখলাম সব টায়ারে একদম ঠিকঠাক হাওয়া আছে, আমি এত দূর যখন যাব নিশ্চয়ই আমি তো চেক করে দেখবো। তো যাই হোক, পিন্টুদা বললো ঠিক আছে, তাহলে পেছন থেকে স্টেপনি টায়ারটা বের কর। এবার পেছনে ডিগ্গিটা খোলা হয়েছে, ভেতরে তো লোকটা ছিল। লোকটা বলছে যে কি হয়েছে, তখন পিন্টুদা বললো আরে বাসের টায়ারটার মধ্যে না হাওয়া নেই। এবার একটা বিষয় হলো, বাঁদিকের টায়ারে তো হাওয়া নেই, এবার মৃতদেহটাও কিন্তু অ্যাম্বুলেন্সের বাঁদিকেই রাখা ছিল। যাই হোক, তারপর স্টেপনি টায়ারটা বের করলো। এবার ওই টায়ারটা বের করার পর পিন্টুদা লাগাচ্ছে, তখন না একটা খচখচ আওয়াজ পেল। আর আওয়াজটা আসলো ঠিক পেছন দিক থেকে, মানে পিন্টুদা যেখানে গাড়িটা দাঁড় করিয়েছে তার পাশে তো নয়নজলি আছে, মানে খালের মতো আছে, ওখান থেকে ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা কেমন খচখচ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে না কেউ যেন দৌড়ে দৌড়ে গেল, এরকম একটা ফিল হলো পিন্টুদার। তো পিন্টুদা ভাবলো যে কোনো কুকুর টুকুর হবে, জঙ্গলের মধ্যে আছে। তো যাই হোক, তারপর টায়ারটা কোনোভাবে চেঞ্জ করে, আর চেঞ্জ যখন করছিল তার সাথে না একটা পচা গন্ধ আসছিল, খুব একটা বিশ্রী, মানে কোনো প্রাণী অনেকদিন ধরে মরে গেলে যেরকম একটা গন্ধ বেরোয় সেরকম গন্ধ। পিন্টুদার ড্রাইভারটিও গন্ধটা আর কি পেয়েছে, পেয়ে বলছে যে কি বাজে একটা পচা গন্ধ আসছে। তখন পিন্টুদা বললো যে এটা তো হাইওয়ে, হয়তো কোনো জন্তু জানোয়ার মরেছে, তো মৃতদেহটা হয়তো কেউ আশেপাশে ফেলেছে, সেটারই পচা একটা গন্ধ আসে। যাই হোক, ততক্ষণে টায়ারটি লাগানো হয়ে যায়, তারপর তারা আবার রওনা দিল। মোটামুটি আরও 1 ঘন্টা গিয়েছে। তো পিন্টুদা দেখলো রাস্তার পাশে একটা ধাবা আছে। এবার অ্যাম্বুলেন্সটা সেখানে গিয়ে দাঁড় করায়, মানে এতটা দূর যাবে, ধাবা থেকে কিছু খাবার টাবার খেয়ে নেবে, রাতের খাবার। তো সেখানে দাঁড়িয়েছে গাড়িটা, পিন্টুদা আর পিন্টুদার যে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার আছে, মানে হেল্পার ছেলেটি, সেও নামে। তো লোকটিকে বলছে যে আপনিও নামেন, কিছু খাবার টাবার খেয়ে নেন, কারণ এত দূর তো রাস্তা। তো লোকটি বলছে না, আমি খাবো না, আমার পেটটা গোলাচ্ছে আর কি, ভালো লাগছে না। আসলে পিছনে তো বসেছে মৃতদেহর সাথে, এবার মৃতদেহর সাথে বসে তারপর আবার রাতে কিছু খাবার খাবে, অনেকের পক্ষে এটা ইম্পসিবল আর কি, কারণ মৃতদেহর মধ্যে একটা গন্ধ থাকে। দেহটা তো একদিনের পুরনো, তাই মেডিসিন দেওয়া হয় যাতে ডেড বডিটা নষ্ট না হয়ে যায়। যাই হোক, তারপর লোকটা তাও নেমেছে, নেমে বললো আমি তাহলে একটু বাইরের থেকে আসছি, মানে বাথরুম করে আসছি। তো পিন্টুদার অ্যাসিস্ট্যান্ট দুজনে ধাবার ওখানে গেল, কিছু খাওয়ার অর্ডার দেয়, ভারী খাবার। তো তারা আর কি বাইরে বসেছে, অ্যাম্বুলেন্সটা তো রাস্তার একপাশে আর কি দাঁড় করানো, ওখান থেকে আর কি ভালো মতো দেখা যাচ্ছে। এবার তারা খাচ্ছে, হঠাৎ করে না অ্যাসিস্ট্যান্ট যে ড্রাইভারটি, ও না একটু স্টপ হয়ে যায়, মানে খেতে খেতে স্টপ হয়ে গেল। এবার পিন্টুদা সেই জিনিসটা খেয়াল করেনি, আসলে ও যেটা দেখেছে সেটা তো অ্যাকচুয়ালি পরে জানা যায়। ও কি দেখলো যে গাড়ির ভেতরে কেউ মানে উঠে বসলো, গাড়ির পেছন দিকটা তো কাঁচ লাগানো, ভেতরটা আর কি দেখা যায় না, কিন্তু কেউ যদি উঠে বসে তাহলে তো সেটার একটা শ্যাডো রিফ্লেক্ট হয়, তো সেটা ও দেখেছে। ওনা দেখে প্রথমে একটু চমকে যায়, তারপর ভাবলো হয়তো যে লোকটি আছে ও হয়তো আবার বাথরুম করে হয়তো গাড়ির ভিতর ঢুকেছে, ও হয়তো বসে আছে। তারপর যাই হোক, নিজের খাওয়া দাওয়া খাচ্ছে। কিছুক্ষণ পর ওদের যখন খাওয়া টাওয়া মোটামুটি প্রায় হয়ে গেল, ওই লোকটি না পেছন দিকে এসে ওদেরকে বলছে যে চলেন তাহলে, খাওয়া দাওয়া হয়ে গেলে গাড়িতে গিয়ে বসি। যখন এই কথাটা বললো না, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারটি প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে লোকটি যদি এখানে থাকে তাহলে গাড়ির ভেতর কাকে বসতে দেখলো। এবার যাই হোক, সেই কথাটা তখন বলেনি পিন্টুদাকে, কারণ ও নিজেও বুঝতে পারেনি যে কি দেখলো, এটা কার ছায়া দেখলো গাড়ির ভেতর। যাই হোক, তারপর তারা সেখান থেকে গাড়িতে উঠলো, উঠে আবার গুয়াহাটির দিকে রওনা দিল। তো মোটামুটি অনেকক্ষণ গিয়েছে, পিন্টুদা গাড়ি চালাচ্ছে। এবার গাড়ির ভেতর না সেই যে পচা গন্ধটা এর আগে তারা পেয়েছিল, ওই গন্ধটা আবার পাচ্ছে। মানে ওরা সবাই অবাক হয়ে গেলো, গাড়ির ভেতর এই গন্ধটা আসছে কোথার দিকে। তো পিন্টুদাও তখন ভাবলো যে হয়তো রাস্তার মধ্যেই আর কি গন্ধটা, কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট হলো গন্ধটা তাও যাচ্ছিল না। কারণ একটা জায়গায় যদি গন্ধ থাকে রাস্তার মধ্যে, সেটা তো 2 থেকে 3 সেকেন্ড কোনো রানিং অবস্থায় গাড়ি গেলে সেটা পাওয়া যায়, কিন্তু এদের গাড়ি 10 মিনিট হয়ে গেছে তাও গন্ধটা যাচ্ছিল না।
এবার পিন্টুদা গাড়িটা রাস্তার পাশে দাঁড় করালো। দাঁড় করানোর পর ধূপকাঠি বের করে ধূপকাঠির যে স্ট্যান্ড আছে, তো ধূপকাঠিটা জ্বালানোর পর স্ট্যান্ডের মধ্যে গেঁথে দিল। আর গাড়ির মধ্যে তখন একটা ধূপকাঠির গন্ধও পাওয়া যাচ্ছে, তার সাথে ওই পচা গন্ধটা কিন্তু তখনও পাওয়া যাচ্ছিল। যাই হোক, দুপাশের জানলাগুলো খুলে দিয়েছে। তো গাড়ি আবার ফুল স্পিডে চালাতে থাকে পিন্টুদা। আর মোটামুটি 2 থেকে 3 মিনিট পর ওই গন্ধটা আর পাওয়া যাচ্ছিল না, তখন ধূপকাঠির গন্ধ ছিল গাড়ির মধ্যে। এবার যাচ্ছে, কিছুক্ষণ পর পিন্টুদার দুপাশের কাঁধ প্রচণ্ড ব্যথা করছে। মানে মনে হচ্ছে কেউ যেন জোরে কাঁধ দুটো চেপে আছে। ও পিন্টুদা তো বুঝে পাচ্ছে না যে হঠাৎ করে দুপাশের কাঁধ এত কেন ব্যথা করছে। মানে জ্বর আসলে যেরকম গা হাত পা ব্যথা করে, ঠিক সেরকম ব্যথা করছে। তো পিন্টুদা না ড্রাইভারটিকে বলছে, মানে যে হেল্পার ড্রাইভারটি আছে তাকে বলছে যে তুই একটু গাড়িটা চালা না, আমার দুপাশের কাঁধ প্রচণ্ড ব্যথা করছে। যখন বললো না, তখন পিন্টুদা খেয়াল করলো হেল্পার ড্রাইভারটি কেমন যেন কুকুরে বসে আছে, মানে কোনো কিছুতে ভয় পেয়েছে, হাত পা গুটিয়ে সিটের উপর পাটা উঠিয়ে কুকুরে বসে আছে। তখন ড্রাইভারটিকে বলছে, কিরে তোর কি হয়েছে? ড্রাইভারটি বলছে, না না কিছু হয়নি। তো ওকে পিন্টুদা বলছে যে তুই একটু গাড়িটা চালা, আমার দুপাশের কাঁধ না প্রচণ্ড ব্যথা করছে। এবার ও বলছে, না দাদা আমি চালাতে পারবো না, আমার কেন জানি গা হাত পা ভারী হয়ে আসে, তুমি গাড়িটা চালাও, আমি চালালে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবার পিন্টুদা ভাবছে ও হঠাৎ করে এরকম কেন কথা বলছে, মানে এর আগেও যতবার বাইরে গেছিল কোনো সময় ড্রাইভারটি এইভাবে কথা বলেনি। যাই হোক, আসলে না ড্রাইভারটি একটা দৃশ্য দেখে। তো এটাও পিন্টুদাকে তখন জানায়নি, সবই তো আর কি পরে যখন নিজেদের মধ্যে ডিসকাস হলো তখন আর কি জানতে পারে। তো ড্রাইভারটি দেখেছিল যে সামনে যে মিররটা থাকে না, যে পেছনটা দেখা যায়, ও বলে ওই মিররে দেখেছিল মৃতদেহটা তো শোয়ানো আছে, কাপড় দিয়ে ঢাকা। তো মৃতদেহর একটা হাত কাপড়ের ভেতর থেকেই আর কি ওপরে উঠিয়েছিল, মানে কাপড়টাও তার সাথে উপরে উঠেছিল। এটাও ওই মিররে দেখেছিল, আর এটা দেখেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং মৃতদেহর পাশে যে তার দাদার বসেছিল উনি কিন্তু দেখেনি, কারণ উনি তো সামনের দিকে তাকিয়েছিলেন, মানে সামনে যে রাস্তাটা আছে, ওরা দুজন যে যেখানে বসে আছে, মানে পিন্টুদা আর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারটি, তো তাদের দিকে তাকিয়েছিলেন। পেছনে যে ওই মৃতদেহটা যে হাতটা উঠিয়েছিল সেটা শুধু অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারটাই ওই কাজ দিয়ে আর কি দেখেছিল। এবার পিন্টুদা তো ওই অবস্থায় গাড়ি চালাচ্ছে, মানে ওনার তো দুটা কাঁধ প্রচণ্ড ব্যথা করছে, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার গাড়ি চালাচ্ছে না, তো কী আর করবে, তাকেই গাড়ি চালাতে হবে। ওই অবস্থায় ব্যথা নিয়ে কোনো মতো গাড়ি চালাচ্ছে। কিছুটা গিয়েছে, যাওয়ার সাথে সাথে দেখছে যে পিন্টুদার গাড়ির যে হেডলাইটটা, বাস সাইডের হেডলাইটটা, ওটা না আপ ডাউন করছে। এবার আপ ডাউন করলে কি হয়, সামনে যে আরও ট্রাক বাস যাই আসছে তাদের তো অসুবিধা হয়, যে একটা সামনে থেকে গাড়ি আসে, হেডলাইটগুলো আপ ডাউন করছে। তো যাই হোক, পিন্টুদা আবার দাঁড়িয়ে পড়ে রাস্তার পাশে। এবার পিন্টুদা গাড়ির থেকে নামলো, নেমে সামনে গেল, দেখছে যে বাঁদিকের হেডলাইটটা কেন ডিস্টার্ব দিচ্ছে। তো পিন্টুদা একাই নেমেছিল, তার যে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ও কিন্তু নামেনি, আর পেছনে যে লোকটা বসে আছে উনি তো আর নামেনি, কারণ পেছনের ডিগ্গি যদি না খুলে তার নামবে কী করে। যাই হোক, পিন্টুদা নিজেই একা নামলো, নেমে চেক করছে। তো স্ক্রুড্রাইভার দিয়ে হেডলাইটটা খুলে দেখে যে একটা তার আর কি খুলে গেছে। যাই হোক, সেই তারটা আবার জোড়া লাগিয়ে দিল। এবার গাড়িতে যখন উঠতে যাবে তখন দেখছে গাড়ির পেছনে 3টা কুকুর কোথা থেকে এসেছে, এসে খালি ঘেউ ঘেউ করে যাচ্ছে, গাড়ির দিকে তাকিয়ে প্রচণ্ড চিল্লাচ্ছে। এবার পিন্টুদান একটা ঢিল উঠিয়ে ওদেরকে তাড়িয়ে দেয়। যাই হোক, তারপর গাড়িতে বসেছে, গাড়িতে বসে গাড়ি স্টার্ট করছে, তখন দেখছে যে হেডলাইটটা ঠিক আছে, তো ভালো মতো গাড়ি চলছে। অনেকটা দূর আবার গিয়েছে। এবার পেছনে যে লোকটি বসে আছে হঠাৎ করে উনি রাম নাম নিচ্ছিল। এবার পিন্টুদা তো চমকে যায় যে হঠাৎ করে উনি এত জোরে জোরে রাম নাম নিচ্ছে কেন। তো পিন্টুদা ওনাকে বলে যে কি হয়েছে, আর লোকটা না একদম পারলে ওনাদের কাছেই চলে আসে, মানে পিন্টুদার ওপরে আর কি এসে বসে, একদম সিটের কোনায় জড়সড়ো হয়ে বসে আছে। তখন যে হেল্পারটা ও পিছনে তাকালো, তাকিয়ে না ও পিন্টুদাকে একটা কথা বলল। সেটা হলো, পিন্টুদা, যে ডেড বডিটা আছে ওর মুখটা খুলে আছে। হঠাৎ করে এরকম কথা শুনে পিন্টুদা ঘাবড়ে যায়। আর পিন্টুদা প্রথমে পেছন ঘুরে তাকায়নি, কারণ সামনে তো গাড়ি আসছে, যদি পেছন ঘুরে তাকায় অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে। সেই কারণে পিন্টুদা গাড়িটা বাঁ দিকে দাঁড় করালো। মানে এই রাতে যে পিন্টুদা কতবার গাড়িটাকে দাঁড় করিয়েছে তার হিসাব নেই। তো যাই হোক, পেছনে ঘুরে তাকিয়েছে, তাকিয়ে দেখছে যে মহিলাটার গায়ের মধ্যে যে চাদরটা ছিল, মানে মুখের উপর তো প্রথমে চাদরটা দেওয়া ছিল, সেই চাদরটা সরে গেছে এবং মুখটা হা করে আছে। এবার পিন্টুদা লোকটিকে বলছে যে আপনি ভয় পাচ্ছেন কেন, আপনারই তো বোন হয়, আপনি চাদরটা উঠিয়ে আবার মুখটা ঢেকে দেন। তো লোকটি বলছে না আমার না ভয় লাগছে। তো পিন্টুদা বলে আরে কিছু না, গাড়িতে এরকম মৃতদেহ নিয়ে যাওয়ার সময় অনেক সময় কি হয়, ঝাঁকুনিতে এরকম হয়ে যায়।
তো যাই হোক, লোকটাকে অনেক বোঝানোর পর লোকটা কোনোভাবে চাদরটা উঠিয়ে আবার মুখটা ঢেকে দেয়। এবার পিন্টুদা গাড়ি স্টার্ট করে গুয়াহাটির দিকে যাচ্ছে। তখন হেল্পার ড্রাইভারটি পিন্টুদাকে বলছে, দাদা গাড়ির মধ্যে না হনুমান চালিসা চালাও। তো হনুমান চালিসা শুনে পিন্টুদা ভাবলো থাক চালিয়ে দিই, সবাই তো ভয় পাচ্ছে, জানি না কী কারণে ভয় পাচ্ছে। আসলে ভয়টা কী কারণে পাচ্ছে পিন্টুদা কিন্তু এখনও ফিল করেনি। তো যাই হোক, পিন্টুদা হনুমান চালিসা চালিয়ে দেয়। তো গাড়ির মধ্যে টেপের মধ্যে হনুমান চালিসা বাজছে, মোটামুটি অনেকটাই আর কি গিয়েছে। হঠাৎ করে হনুমান চালিসাটা বন্ধ হয়ে গেল, মানে টেপটা যে আছে ওটা একটা কেমন আওয়াজ করে খারাপ হয়ে যায়। তো পিন্টুদা আর কি বাটনগুলো প্রেস করছে যে চলছে না কেন, তো আর চললোই না হনুমান চালিসা। তো যাই হোক, পিন্টুদা হনুমান চালিসার ক্যাসেটটা বের করে আবার সাইডে রেখে দিল, তো গাড়ি চালাচ্ছে। এবার পিন্টুদা একটা জিনিস লক্ষ্য করলো, তা হলো রাস্তার পাশে, মানে গভীর রাত কিন্তু তখন প্রায় 1টা বাজে, একটা মহিলা তাদের কাছে লিফট চাচ্ছে। মানে একটা মহিলা যে এত রাতে লিফট চাচ্ছে, এটা একটা অবাক করা বিষয়। তার মধ্যে অ্যাম্বুলেন্সের কাছে লিফট চাচ্ছে। তো যাই হোক, পিন্টুদা সেটা ইগনোর করে আগিয়ে চলে আসে, কারণ অনেক সময় কী হয়, লুটপাট করার জন্য এরকম করে রাস্তাঘাটে। তো যাই হোক, অনেকটা আর কি এগিয়েছে। যাওয়ার পর আবার পিন্টুদা দেখছে সেম ওই মহিলাটা রাস্তার পাশে দাঁড়িয়ে আবার হাত ইশারা করে দাঁড়াতে বলছে অ্যাম্বুলেন্সটাকে। এবার পিন্টুদা প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে এই মহিলাটা এত তাড়াতাড়ি সামনে আসলো কি করে। তখন হেল্পার ড্রাইভারটাকে বলছে দেখ দেখ মহিলাটাকে দেখ। তো হেল্পার ড্রাইভারটা না ও কিছু দেখতে পায়নি, ও বলছে কি দেখবো, বলছে দেখ মহিলাটা দাঁড়িয়ে আছে, হাত ইশারা করে দাঁড়াতে বলছে আমাদের। তখন ওই হেল্পার ড্রাইভারটা না ও কিছু সন্দেহ করে, ও বলছে দাদা তুমি দাঁড়াবা না, ফুল স্পিডে গাড়ি চালাও। তো পিন্টুদা তখন ফুল স্পিডে গাড়ি চালিয়ে মহিলাটাকে ওভারটেক করে বেরিয়ে পড়ে। পিন্টুদা আর দাঁড়ায়নি। এবার পিন্টুদা কিন্তু তখন ভয় পেয়ে গেছে যে আমি কি দেখলাম, পেছনে ওই মহিলাটাকে দেখলাম, আবার দেখছে সামনে ওই মহিলাটা। এখানে তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, এটা কি সেই মহিলা যার মৃতদেহ পিন্টুদার অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল? আসলে না, এটা অন্য একটা মহিলা ছিল যার মুখটা পিন্টুদা দেখেছিল। মুখটা ছিল একটু লম্বাটে ধরনের এবং মহিলাটি খুবই রোগা, কারণ হাতের ইশারা করে যখন অ্যাম্বুলেন্সটাকে দাঁড়াতে বলছিল তখনই বোঝা গেছিল মহিলাটি খুবই রোগা। এবং অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত যে মহিলাটি ছিল ওনার স্বাস্থ্য এই মহিলা থেকে অনেকটা বেটার ছিল। যাই হোক, কিছুটা যাওয়ার পর একটা পেট্রোল পাম্প দেখলো, পেট্রোল পাম্পের ওখানে গাড়িটা নিয়ে ঢুকে পড়ে, কারণ গাড়িতে এমনি পেট্রোল ভরতে লাগবে, তার মধ্যে একটু ভয় পেয়ে গেছে। তাছাড়া তখন গাড়ির পেছনে যে লোকটা ছিল ও তখন আবার রামনাম নিতে থাকে, মানে ও শুনেছে যে পিন্টুদা কিছু একটা দেখছে, কিন্তু হেল্পার ড্রাইভারটা কিছু দেখতে পাচ্ছে না। যাই হোক, ও তখন ভয় পেয়ে যায়। এবার গাড়ি থেকে নেমেছে, গাড়ির মধ্যে পেট্রোল ভরছে। তো পেট্রোল পাম্পে তো আর সিগারেট টানা যায় না, তাই পিন্টুদা পেট্রোল পাম্পের একটু বাইরে এসে সিগারেট টানছিল। তখন ওই লোকটির সাথে কথা বলছে যে আর কত দূর বাড়ি যেতে লাগবে। তখন লোকটি বলছে যে আরও বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আরও 2-3 ঘন্টা লাগবে, চলেই এসেছি। তো যাওয়ার সময় একটা শর্টকাট রাস্তা পড়ে, ওটাতে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবো বাড়িতে। তো পিন্টুদা গাড়িটা স্টার্ট করলো, সবাই বসেছে, তো গাড়ি চালাচ্ছে। গাড়ি কিন্তু তখন ভালো মতন আর কি চলছিল। এবার একটা শর্টকাট রাস্তা পড়ে, তখন ওই লোকটি বলল যে এদিক দিয়ে গেলে আমরা একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো, মানে যেটা নাকি 2-3 ঘন্টা লাগবে ওটা হয়তো কমসে কম 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো যাই হোক, ওই শর্টকাট রাস্তাটা ধরলো। মানে পিন্টুদারা কিন্তু সেই সময় গুয়াহাটির মধ্যে আর কি ঢুকে গেছে প্রায়। তো শর্টকাট রাস্তাটা দিয়ে যাচ্ছে। এবার না রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল, তো গাড়িটা একটু জোরেই চলছিল, হঠাৎ করে একটু জার্কিং হলো। জার্কিং হওয়ার পর পেছনে যে ডিগ্গিটা ছিল না সেটা খুলে যায়, আর যে মৃতদেহটা ছিল সেটা স্ট্রেচার থেকে উল্টে গাড়ির মধ্যেই আর কি পড়ে। তো পিন্টুদা দাঁড়িয়ে পড়ে। চারদিকে রাস্তা কিন্তু একদম শুনশান, মানে এই রাস্তাটা তো হাইওয়ে না, মানে একটা শর্টকাট রাস্তা, এখানে সেই কারণে গাড়ি খুব কম ছিল। এবার পিন্টুদা নেমেছে, ড্রাইভারটিও নামলো, নেমে পেছনে গেল, দেখছে যে ডিগ্গিটা খুলে আছে আর ডেড বডিটা গাড়ির মধ্যে উল্টে পড়ে আছে। তো লোকটাকে বলছে যে আপনি ডিগ্গিটা ঠিক মতন আটকাননি, এখন যদি মৃতদেহটা চলন্ত অবস্থায় গাড়ি থেকে পড়ে যেত তাহলে তো খুব বাজে ব্যাপার হয়ে যেত। এবার পিন্টুদা বললো তাহলে মৃতদেহটা ধরুন, ধরে গাড়ির স্ট্রেচারের মধ্যে আবার ওঠান। তো হেল্পার ছেলেটি আর ওই লোকটি দুজন মিলে ধরে মৃতদেহটা স্ট্রেচারে ওঠাতে যাচ্ছিল। এবার ওঠানোর চেষ্টা করছে, কিন্তু মৃতদেহটা ওঠাতে পারছে না, মানে দেহটা এত ভারী হয়ে গেছে। তো পিন্টুদা বলছে কি হলো, এত ভারী দেহটা উঠাতে পারছেন না দুজন মিলে ধরে। তো পিন্টুদাও আর কি ধরে, 3জন মিলে ধরে কোনোভাবে স্ট্রেচারের মধ্যে উঠিয়ে সোজা করে। যখন সোজা করলো, লোকটি ফট করে হাত ছেড়ে দেয়, মানে মৃতদেহটাকে ধরেছিল মাথার দিকটা, ও হাতটা সরিয়ে দেয়। তার কারণটা হলো পিন্টুদা আর পিন্টুদার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার দুজনেই দেখলো মহিলাটির চোখটা খুলে আছে, আর মুখটা তো হা করা আছে আগের মতো।
এটা দেখে ওরাও ভয় পেয়ে যায়, ভাবছে কি হলো, এরকম চোখটা খুলে আছে। যাই হোক, তারপর ভাবলো যে মৃতদেহটা যখন উল্টে পড়েছে সেই কারণে হয়তো চোখটা খুলে গেছে। এবার পিন্টুদা নিজেই চাদরটা দিয়ে মহিলাটির মুখটা ঢেকে দিল, কিন্তু তার আগে একটা কাপড় দিয়ে মহিলাটির চোখটা আর কি বন্ধ করে দেয়, কারণ দেখতেই বিকট লাগছিল, মানে মুখটা খুলে আছে, তার মধ্যে চোখটাও খুলে আছে। ঢেকে গাড়ির ডিক্কিটা বন্ধ করলো। এবার লোকটা তো ভেতরে বসে আছে, উনি তো ভয় পাচ্ছে। উনি বলছে, দাদা বাকি সময়টুকু আপনাদের সামনে বসি। তো পিন্টুদা বলছে, আপনি যদি সামনে বসেন আমার গাড়ি চালাতে অসুবিধা হবে, আপনি পেছনেই বসেন। যাই হোক, পেছনে বসেছে লোকটা, আর ড্রাইভারটি আর পিন্টুদার সামনে বসে গাড়িটা চালাচ্ছে। তখন কিন্তু পিন্টুদা মনে মনে ভাবছে যে হাসপাতাল থেকে যখন দেহটা বের করেছিল তখন কিন্তু এত ভারী ছিল না, এবার যখন গাড়ির মেঝে থেকে দেহটা উঠিয়ে সোজা করতে যাচ্ছে তখন দেহটা এতটা ভারী, মানে তিনজন মিলে ওঠাতেও কষ্ট হচ্ছিল। যাই হোক, গাড়ি আবার চালাচ্ছে, হঠাৎ করে এবার শুনছে গাড়ির ভেতর কান্নার শব্দ, এবং ওই কান্নার শব্দটা আসছে ওই মহিলাটার গায়ের থেকে বা মহিলাটার মুখের থেকে, মানে মহিলাটি যেখানে শুয়ে আছে ডেড বডিটা সেখান থেকেই কান্নার শব্দটা আসছে। তো লোকটি তখনই পিন্টুদাদের সামনে আর কি চলে আসে কোনোভাবে। তো পিন্টুদা তো যাই হোক কোনোভাবে গাড়ি চালাচ্ছে আর শুনতে পাচ্ছে কিন্তু কান্নার শব্দটা, প্রচণ্ড ভয় পেয়ে যায় ওরা তিনজন। ওই অবস্থায় পিন্টুদা গাড়ি চালাচ্ছে, কারণ গাড়ি ছেড়ে পালাবে কোথায়, চারদিকে তো রাস্তা শুনশান, একদম অন্ধকার। এরকম প্রায় হতে থাকে, মোটামুটি 15 মিনিট ধরে কান্নার শব্দ ওরা পায়। আর এই 15 মিনিটে ওরা যা ভয় পেয়েছে তা এখনও পিন্টুদা মনে রেখেছে, মানে কি সিচুয়েশন ওরা সেই সময় কাটিয়েছে। পিন্টুদার হেল্পার ড্রাইভারটি এতটা ভয় পেয়ে গেছিল যে চলন্ত গাড়ির দরজা খুলে বাইরে ঝাঁপ দিতে চাচ্ছিল, মানে ও গাড়িতে আর থাকতেই যাচ্ছিল না। যখনই দরজাটা খুলেছে না তখনই পিন্টুদা এক হাত দিয়ে ওর হাতটা চেপে ধরে, মানে ডান হাতটা চেপে ধরে, আর সঙ্গে সঙ্গে যে লোকটি পেছনে ছিল ও তো সামনে চলে এসেছিল, ও তখন গলাটা আর কি ধরে রাখে যাতে বাইরে না ঝাঁপ দিতে পারে। তো এই অবস্থায় এরকমভাবে পিন্টুদা রাত্রেবেলা গাড়ি চালিয়েছে। কোনোভাবে ড্রাইভারকে ভেতরে ঢুকিয়ে দরজাটা আবার আটকে দেয়, এবং ওরা তোর তিনজনই আর কি হনুমান চালিসা পাঠ করতে থাকে, রাম নাম নিতে থাকে, এরকম করতে থাকে। তো লোকটাকে বলছে আর কত দূর, তখন লোকটা বলে আর আধা ঘন্টা লাগবে। কোনোভাবে এরকম করতে করতে বাড়ির সামনে পৌঁছালো। যখনই বাড়ির সামনে পৌঁছালো না তখনই পেছনে যে কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছিল ওটা একদম স্টপ। লোকটার বাড়িতে কিন্তু সে সময় লোকজন আর কি বাড়ির যে পরিবারের সদস্য তারা জেগেছিল, কারণ একটা মৃতদেহ নিয়ে আসবে, সবাই তো চিন্তায় আছে কখন আসবে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়েছে। তারপর মৃতদেহটা যখন বের করলো পেছন থেকে, চাদরটা যখন মুখের থেকে সরালো তখন সবাই দেখছে যে চোখটা আবার খোলা, মুখটা হা করা, মানে চোখটা কিন্তু পিন্টুদায় এর আগে একটা কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিল, চোখটা আবার খুলে গেছে। তো পরিবারের সদস্যরা ওরা দেখে বলছে, আরে দেহটার এরকম অবস্থা কেন, চোখ খোলা মুখ খোলা। তখন ওনার দাদা, মানে যে লোকটি এসেছে ওনার দাদা বলল যে রাস্তার মধ্যে অনেক বড় ঘটনা ঘটেছে, পরে আমি তোদের জানাচ্ছি। তো যাই হোক, দেহটা নিয়ে গিয়ে উঠোনে রেখেছে, অনেকেই কান্নাকাটি করছিল। তো পিন্টু দ্বারা মোটামুটি আরও 1 ঘন্টা সেখানে দাঁড়ায়, কারণ যখন ওখানে পৌঁছেছে মোটামুটি তখন ভোর 5টা বাজে, এখনও আলো মানে ঠিকমতো হয়নি। তো 1 ঘন্টা ওখানে ওয়েট করার পর তারা সব কিছু বললো তাদের সদস্য, মানে পরিবারের সবাইকে। সবাই তো শুনে ভয় পেয়ে যায় যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তাদের সাথে। যাই হোক, এরপর যখন ভোর 6টা বাজলো, মানে চারদিকে তো সে সময় সূর্যের আলো আলোকিত হয়ে গেছে, তখন পিন্টু দ্বারা সাহস পেল যে আমরা তাহলে এখন বেরিয়ে পড়ি। আর বেরোনোর আগে শুনে নেয় যে আশেপাশে কোথায় কালী মন্দির আছে, কারণ সেখানে যাবে, গিয়ে গাড়িটা একটু ধোয়াবে, তারপর একটু পুজো করবে, কারণ যে ভয়টা তারা পেয়েছে তো সেই কারণেই আর কি তারা মন্দির খুঁজছিল। তো একজন বললো এখানে যান, সামনে কিছুটা গিয়ে বাঁ সাইডে গেলে একটা জাগ্রত মা কালীর মন্দির আছে, সেখানে যান, সেখানে পূজারি থাকে সবসময়। তারপর পিন্টুদা এবং তার হেল্পার দুজনে গাড়ি চালিয়ে সেখানে গেল, মায়ের মন্দিরে পুজো দিল, তারপর গাড়িটা ধোয়ালো, কিছুক্ষণ ওখানে বসে তারপর আবার রওনা দিল জলপাইগুড়ির দিকে। ফেরার সময় কিন্তু তাদের সাথে কিছু হয়নি, মানে একে তো দিনের বেলা, তার মধ্যে গাড়িটা পুজো দিয়েছে, তারপর ধোয়ানো হয়েছে, সেই কারণে হয়তো কিছু হয়নি। এবং পিন্টুদা আর পিন্টুদার অ্যাসিস্ট্যান্ট যখন নাকি জলপাইগুড়িতে ফিরল, সবার আগে তারা বাড়ি থেকে স্নান করে এবং গায়ে গঙ্গার জল দেয়, মানে যা যা হয় আর কি সেটাই আর কি করে। আসলে পিন্টুদার সাথে যে ইনসিডেন্টটা ঘটলো অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়ার সময়, তা হওয়ার পেছনে কিছু কারণ হতে পারে। তা হলো, পিন্টুদা যখন মৃতদেহটা নিয়ে যাবে গুয়াহাটির দিকে, তার আগে তো শ্মশানে গিয়েছিল, সেখান থেকে ডাইরেক্ট হাসপাতাল যায় এবং হাসপাতাল থেকে মৃতদেহটা নিয়ে যায়।
কিন্তু কোনো স্নান টান কিছুই করলো না, মানে যখন শ্মশান থেকে ফিরেছে তারপরে কোনো স্নান করেনি। ওই অবস্থায় মৃতদেহটা গাড়ি চালিয়ে গুয়াহাটিতে নিয়ে যাচ্ছিল। হয়তো সেই কারণে কোনো প্রেতাত্মা মৃতদেহ শরীরে ঢুকেছিল আর ভয় দেখাচ্ছিল তাদের। বা এরকমও হতে পারে যিনি মারা গেছেন তিনি হয়তো মরার সময় কোনো দোষ পেয়েছেন এবং তার অশান্ত আত্মা তার নিথর দেহ মধ্যে আবার প্রবেশ করতে চাচ্ছিল আর তাদের ভয় দেখাচ্ছিল। বর্তমানে পিন্টুদা আর অ্যাম্বুলেন্স চালায় না, মানে তার অ্যাম্বুলেন্স আছে কিন্তু অন্য লোক চালায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। আমাদের গ্রামের শেষে নদীর ওপর একটি পুরনো লোহার ব্রিজ ছিল, যা তখন প্রায় পরিত্যক্ত। দিনে মাত্র কয়েকজন যাতায়াত করত, তাও শুধু দিনের বেলায়। রাত হলেই এই ব্রিজ যেন মৃত্যুপুরীতে পরিণত হতো। চারপাশে ঘন জঙ্গল আর নদীর জলের শব্দ। ব্রিজের পাশে কোনো বাড়িঘর নেই, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। লোকমুখে শোনা যেত অনেক দুর্ঘটনা ঘটেছে। কেউ কেউ বলতো এক নববধূ এখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর তারপর থেকে রাতে এই পথে কেউ যেতে সাহস পায় না। স্থানীয়রা এই ব্রিজকে ভৌতিক ব্রিজ বলে ডাকত, কারণ রাতের বেলায় এখানে অদ্ভুত সব শব্দ আর ছায়া মূর্তি দেখা যেত। এই ভয়ঙ্কর জায়গাতেই ঘটেছিল আমার বন্ধু রাহুলের সঙ্গে সেই লোমহর্ষক ঘটনা। প্রায় 8 বছর আগের কথা। রাহুল তখন সদ্য চাকরিতে ঢুকেছে। একদিন শহর থেকে কাজ সেরে ফিরতে ফিরতে রাত 8:30 বেজে গেল। শহর থেকে তার বাড়ি ফিরতে একটা শর্টকাট ছিল, সেই পরিত্যক্ত ব্রিজের ওপর দিয়ে। স্থানীয়রা রাতে এই পথ এড়িয়ে চললেও রাহুল ভাবল একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাক, তাই সে সাইকেল নিয়ে ব্রিজের ওপর দিয়ে এগোতে শুরু করল। রাতের অন্ধকারে চারপাশ নিস্তব্ধ, শুধু সাইকেলের চেনের শব্দ আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। হঠাৎ তার মনে হলো পেছন থেকে আরেকজনের পায়ের শব্দ আসছে, ঠক 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 ঠক। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। পিছনে তাকালো, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। হয়তো মনের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিয়ে সে এগিয়ে চলল। মাঝপথে ব্রিজের অন্ধকার আরও গভীর হয়ে ওঠে। রাহুল প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। এমন সময় তার মনে হলো খুব কাছ থেকে এক নারীর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদার মতো। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসে আওয়াজ হচ্ছে, কিন্তু শব্দটি এবার যত স্পষ্ট হতে থাকলো তার ভয় বাড়তে থাকলো। সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন ডাকছে, রাহুল, রাহুল। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল এখানে কেউ নেই আশেপাশে। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? সে ভয়ে সাইকেলের গতি বাড়াতে শুরু করল, কিন্তু যত দ্রুত সে এগোচ্ছিল সেই কান্নার শব্দ যেন তার পিছু ছাড়ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তার ঠিক পেছনেই আছে। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার সাইকেলের ক্যারিয়ার টেনে ধরেছে। সে ভয়ে জমে গেল, ঘুরে তাকানোর সাহস পেল না। সেই ফিসফিস কণ্ঠস্বর এবার তার কানের কাছে স্পষ্ট হয়ে উঠল। কিন্তু তারপর যা ঘটল তা কল্পনারও অতীত। ব্রিজের মাঝামাঝি পৌঁছে রাহুলের চোখ পড়ল সামনে, মাত্র কয়েক ফুট দূরে একটা ধোঁয়াটে কুয়াশার মতো মূর্তি যেন হঠাৎই তৈরি হলো। এটি ছিল এক নারীর আকৃতি, খোলা চুল, লাল শাড়ি, কিন্তু মুখটা অস্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা। হঠাৎ একটা হিমশীতল হাওয়া চারপাশে ছড়িয়ে পড়ল। রাহুলের শরীর কাঁপতে লাগলো। তার সাইকেল যেন আটকে গেছে। সে ভয়ে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো, আর সেই কান্নার শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। রাহুলের মনে হলো কেউ যেন তার কানের কাছে বলছে, ফিরে যা। শব্দটা যেন তার মাথার ভেতর গেঁথে গেল। তার চোখ ঝাপসা হয়ে এলো, আর তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরল সকালে। রাহুল দেখল সে ব্রিজের পাশে মাটিতে পড়ে আছে। কিছু জেলে তাকে দেখে তুলে নিয়ে গিয়েছিল। তারা বলল, এই ব্রিজে রাতে কেউ যায় না। অনেক আগে এখানে এক তরুণী নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই রাস্তা অভিশপ্ত। রাতে যারা এখানে যায় তারা অদ্ভুত কিছু দেখে বা শোনে। তুই বেঁচে ফিরেছি সেটাই ভাগ্য। রাহুলের শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার মনে সেই রাতের আতঙ্ক গেঁথে গিয়েছিল। সে শুধু জানত সেই কান্নার শব্দ আর সেই ছায়ামূর্তির ভয়ঙ্কর উপস্থিতি তার জীবন থেকে কখনো মুছবে না। সেই রাতের পর থেকে সে আর কখনো রাতে বেরোয় না। এই ভৌতিক ব্রিজ এখনও স্থানীয়দের মনে আতঙ্কের প্রতীক। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, কিন্তু এই গল্প শুনে মনে হয় না কিছু জায়গা রাতে না যাওয়াই ভালো।
এখন যে স্টোরিটি আপনারা শুনতে যাচ্ছেন এটি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। তো আকবর আলী, ওনারা ছিলেন 3 ভাই। বড় ভাই আকবর আলী, তারপরে রাজ্জাক আলী এবং তারপরে মাসুম আলী। আকবর আলী উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর মানে এতটাই অসুস্থ হয়ে পড়েন উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। অনেক জরুরি বিষয়গুলো ওনার ঘরের মধ্যেই সেই কাজগুলো সারতে হতো। ওনার পরিবারের সদস্যরা তার দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন এই অসুস্থতার কারণে পরিবারের কাছের সদস্যরাও ওনার প্রতি বিতৃষ্ণা জন্মে যায়, তার সাথে খারাপ ব্যবহারও করতে থাকে। তাছাড়া ভাইদের সাথে পারিবারিক দ্বন্দ্ব আকবর আলীর মনের কষ্ট আরো বাড়িয়ে দেয়। কোনো এক রাতে আকবর আলী গলায় রশি পেঁচিয়ে সুইসাইড করেন। উনার সুইসাইডের পর স্থানীয় একটি কবরস্থান, যেটাকে বলা হয় জমাদ্দার পাড়া কবরস্থান, এই কবরস্থানে তাকে দাফন করা হয়। উনার মৃত্যুর 1 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই 1 মাস পর থেকেই শুরু হয় সমস্যা। প্রিয় লিসেনার্স, 1 মাস পর যে ঘটনাটি ঘটে সেটি দিয়ে শুরু করতে যাচ্ছি। একটু আগে বলেছি আকবর আলীর ওনারা 3 ভাই ছিলেন। ওনার পরে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজ্জাক আলী। রাজ্জাক আলীর 3 জন সন্তান ছিলেন। তার মধ্যে একজন বড় সন্তান, তার নাম হচ্ছে ইকরাম আলী। তিনি দীর্ঘদিন এলাকার বাহিরে ছিলেন। ওই সময়ে মোবাইলের ব্যবহার খুবই সীমিত ছিল সারা বাংলাদেশে, যার কারণে এত সহজে কারো খবর একমাত্র চিঠি লেখা ছাড়া সেভাবে দেয়াটা কঠিন ছিল। যেহেতু পারিবারিক কিছুটা কলহ ছিল ভাইদের সাথে, যার কারণে রাজ্জাক আলীর পরিবার ইকরাম আলীকে তার চাচার মৃত্যুর খবরটা দেয়নি, বা কোনো কারণে ইকরাম আলী তার বড় চাচা আকবর আলীর মৃত্যুর খবরটা জানতেন না। উনি যখন যেহেতু এলাকায় থাকতেন না, একদিন উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর লাহোরিয়া এই ইউনিয়নের একটি বাজার আছে, হচ্ছে কালীগঞ্জ বাজার। তো যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় এবং উনি কোনো ভ্যান পান, তো কালীগঞ্জ বাজার থেকে উনি হাঁটা শুরু করেন। কালীগঞ্জ বাজার থেকে পায়ে হাঁটা পথ 20 মিনিট। 20 মিনিটের মধ্যে বাসায় চলে আসা পসিবল। হাঁটতে হাঁটতে প্রথমে একটি ইটের ভাটা পড়ে, এটাকে ইদ্রিস জমাদ্দারের ভাটা বলে এলাকায় পরিচিত। এই ভাটা থেকে বাড়ি খুব কাছে, তো ভাটা পর্যন্তই সাধারণত ভ্যান গাড়ি আসে, এরপরে আসে না। এরপর একটা খাদের মতো আছে, যার কারণে ভ্যান গাড়ি ওদিকে নামতে পারে না। বাকি পথটা পায়ে হেঁটে আসতে হয়। যেহেতু উনি ভ্যান পাননি, পুরো পথটা ওনাকে পায়ে হেঁটে আসতে হচ্ছিল। উনি যখন এই ইদ্রিস জমাদ্দারের ভাটা পার হয়ে হাঁটতে হাঁটতে জমাদ্দার পাড়া কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে উনি খেয়াল করছেন যে পেছনে একজন মানুষ হাঁটছে। উনি বলেন, এই কে ওখানে? ওখানে কে? কয়েকবার বলার পরও কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন যে পেছনে একজন মানুষ হেঁটে হেঁটে আসছে। কিছুটা ধমকের সুরে বললেন যে, কে, কথা বলো না কেন? তখন পেছন থেকে আওয়াজ আসে, ভাতিজা, আমি তোর চাচা আকবর আলী। বলে, চাচা আপনি এত রাত্রে এখানে? বলে, হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কলই বুনেছি তো একটু পাহারা দিতে আসছিলাম, অনেকে চুরি করে নিয়ে যায়, তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িটা খুব কাছেই ছিল। কিছু জিজ্ঞাসা করলো আকবর আলী তার কাছে, ইকরাম আলীর কাছে, যে কোথায় কাজ করতেছে এখন, কি খবর, কেমন, পরিবারের লোকজন কেমন আছে, এভাবে জিজ্ঞেস করছিল। যখন বাসার ঠিক কাছে চলে আসে,
আসার পরে ইকরাম আলী বলে যে চাচা আপনি চলে যান, আমি এখন যেতে পারবো। ঠিক এই কথা বলেই সে যখন পেছন দিকে ঘোরে তখন দেখে আকবর আলী নেই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইকরাম আলী একটা অদ্ভুত বিষয় খেয়াল করছিল। আকবর আলী সবসময় তার পেছন দিকে ছিল, কখনোই হাঁটতে হাঁটতে পাশাপাশি হাঁটছিল না। যখনই ইকরাম আলী হাঁটার গতি একটু কমিয়ে দেয়, খেয়াল করে আকবর আলীও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বিষয়টি তিনি একটু অস্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু সেটা কোনো ভৌতিক বা প্যারানর্মাল বিষয় হিসাবে না। কারণ হচ্ছে যেহেতু তাদের পরিবারের সাথে একটু দ্বন্দ্ব ছিল, হয়তোবা এরকম কারণেও তার চাচা এরকম অদ্ভুত আচরণ করতে পারে বলে ইকরাম আলী মনে করেছে। কিন্তু হঠাৎ করে কোনো কথাবার্তা না বলে আকবর আলীর পেছন থেকে চলে যাওয়া ইকরাম আলী বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তিনি মনে কষ্ট পান যে চাচা এভাবে আমাকে না বলে চলে গেল কেন। ইকরাম আলী বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা তখনও বাড়ির লোকজন জেগেছিল। তখন তার মা বাবা যখন খাবার দাবার রেডি করছিল, তখন খেতে খেতে ইকরাম আলী তার পরিবারের সদস্যদেরকে বলে যে চাচার সাথে কি তোমাদের কোনো গন্ডগোল হয়েছে কিনা? আমার সাথে এত দূর আসলো অথচ কথা না, মানে কিছু বিদায় না দিয়ে, মানে বিদায় কোনো কথা না বলেই চলে গেল, এমনটা কেন? বিষয়টা তো আমার ভালো লাগলো না। তখন তার মা বলে যে বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার চাচা তো 1 মাসেরও বেশি হলো গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। এ কথা শোনার সাথে সাথে ইকরাম আলী খুবই ভয় পেয়ে যায়। বলে তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরু কিন্তু এখান থেকেই। এখান থেকে মানে হচ্ছে প্যারানর্মাল বিষয়টার শুরু এখান থেকেই। এরপরে সামনে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এর ঠিক কিছুদিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আলামিনের দাদার আপন ছোট ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে ওহিদ আলী, যিনি যশোর জুট মিলে কাজ করতেন। একদিন যশোর থেকে তাড়াতাড়ি কাজ সেরে, তিনি যশোরেই থাকতেন, কাজ সেরে বাড়িতে আসার জন্য রওনা দেন। বাড়িতে আসার জন্য রওনা দিয়ে ওই দিন আবার কালীগঞ্জ বাজারে হাটের দিন ছিল। তো হাট থেকে তিনি অনেকগুলো কই মাছ কেনেন। হাটে অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, তাদের সাথে গল্প গুজব করতে করতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজে। একটি ভ্যানে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। ইদ্রিস জমাদ্দারের ইটের ভাটা পর্যন্ত ভ্যান আসে, একটু আগে আমি বলেছি। সেখান থেকে ভ্যানকে বিদায় দিয়ে উনি বাজারের ব্যাগ, যার মধ্যে কই মাছ ছিল, সেটি নিয়ে হাঁটতে শুরু করেন। ওই দিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তাই পথ কিছুটা পিচ্ছিল ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে পা পিছলে তিনি পড়ে যান এবং তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে বিভিন্ন জিনিসপত্র, স্পেশালি কই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং কই মাছগুলো রাস্তার এপাশ ওপাশ লাফালাফি করতে থাকে। ওনার হাতে একটি টর্চ লাইটও ছিল, 2 ব্যাটারির একটি টর্চ লাইট। তিনি ওই টর্চ লাইট জ্বালিয়ে কই মাছগুলো এবং অন্যান্য বাজারগুলো খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে রাখছিলেন। হঠাৎ উনি দেখেন কে যেন ওনার পাশে বলছে, কি ওহিদ, কেমন আছো? বলে হ্যাঁ কাকা, ভালো আছি। বলে এত রাত্রে কোত্থেকে আসলা? বলে এই তো কাকা, একটু বাজারে ছিলাম, বাজারে গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেল। বলে তোমার কই মাছ পড়ে গেছে, আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে তুলে দিচ্ছি। তখন ওহিদ আলীর মনে পড়ে, আরে এ তো আকবর চাচা,
উনি না মারা গেছেন, আমার কই মাছ তুলে দিচ্ছেন ইনি। যখনই এই চিন্তাটা তার মাথায় এসেছে, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। বাড়ির উপরে গিয়ে উনি পড়ে যান, সবাই চলে আসে, কি হয়েছে তখন সব ঘটনা খুলে বলে। তখন সবাই মিলে আবার কবরস্থানের কাছে যাওয়া হয়, গিয়ে দেখেন সেই বাজারগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কোথাও আর আকবর আলীকে দেখা যাচ্ছে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর থেকে আর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ওই পরিবারের সাথে। যেমন ওই পরিবারের লোকজন, স্পেশালি আকবর আলীর পরিবারের লোকজন, রাতের বেলা কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য যদি বের হতো বা অন্য কোনো কারণে যদি বের হতো, অধিকাংশ সময় হঠাৎ করে তার নাম ধরে যিনি গিয়েছেন তার নাম ধরে ডাকতো, যে কি মনি, কি করো, এভাবে নাম ধরে ডাকতো এবং বলতো যে আমি খুব কষ্টে আছি, আমার উপর তোরা এরকম অবিচার কেন করলি, কেন আমাকে এত কষ্ট দিলি, আমি কবরে ভালো নাই। এইভাবে উনি কথা বলতেন। ওনার পরিবারের অনেকেই এরকম রাতের বেলা ভয় পেতেন, কখনো দূর থেকে দেখতেন, কখনো শুধু শব্দ শুনতেন। এই ঘটনাগুলো শুধু আকবর আলীর খুব নিকট আত্মীয় স্বজনদের সাথেই ঘটতে থাকে, অন্য কোনো মানুষদের সাথে এই ঘটনা ঘটেনি। এরপরে আরো একটি ঘটনা ঘটে। আকবর আলী এবং রাজ্জাক আলী, মাসুম আলী এবং অত্র এলাকার লোকজন তাদের জমিতে কলই নামক এক ধরনের ফসল বুনতেন। কলই, মসুরির ডাল, এই ফসলগুলো বুনতেন। তো এমন একটি সময় আসলো যখন কলই পেকে গিয়েছে, মানে তখন তোলার সময়। কিন্তু সমস্যা হলো যে এগুলো রাত্রেবেলা চুরি হয়ে যেত। একদিন এশার নামাজের পর এই আলামিনের মেজ কাকা, মানে যিনি এই ঘটনাটি আলামিনকে দিন, মেজ কাকা, আলামিনের দাদা এবং আরো কয়েকজন মিলে এশার পরে খাওয়া দাওয়া করে চিন্তা করলেন যে আমরা রাত্রেই আজকে সব কলই তুলে ফেলবো আমাদের ক্ষেত থেকে, কারণ চুরি হয়ে যেতে পারে। আবার যদি হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে আরো ঝামেলা হয়ে যাবে। এই জন্য ওনারা কয়েকটা গরুর গাড়ি রেডি করলেন, যেগুলো ওনাদের নিজেদের গরুর গাড়ি, যে একটা গরুর গাড়িতে কেটে তুলে দিবেন, সেটা বাড়িতে পাঠাবেন, আবার আর একটায় তুলে দিবেন, এইভাবে বাই রোটেশন দ্রুত যাতে এই কলই কাটা হয়ে যায় এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। আলামিনের মেজ কাকা উনি একটি গরুর গাড়িতে উঠলেন এবং কলই ভর্তি গরুর গাড়ি নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। অন্যরা তারা মাঠে কলই কাটছিল রাতের বেলা। গাড়িটি যখন চলতে চলতে ঠিক কবরস্থানের কাছে চলে আসে, হঠাৎ করে আলামিনের মেজ কাকা লক্ষ্য করে দূরে কি যেন একটা আবছা আবছা দেখা যাচ্ছে, আর এই গাড়িটি অস্বাভাবিক রকমের নড়াচড়া শুরু করেছে এবং সামনে থাকা দুটি গরু মনে হচ্ছে ওরা ভয়ঙ্কর কিছু দেখেছে। ওরা প্রচন্ড জোরে ছোটাছুটি শুরু করে দিয়েছে, এলোপাথারি ছোটাছুটি, এবং এত বেশি মাত্রা এলোপাথারি ছোটাছুটি শুরু করে দিয়েছে যে গরু দুটি তাদের দড়ি ছিঁড়ে গাড়িটিকে রাস্তার এক পাশে ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে চলে গেছে। গাড়িটি রাস্তার এক পাশে পড়ে যায়। আলামিনের মেজ কাকা কিছুটা চোট পান। রাস্তার পাশেই ছোট ছোট কয়েকটি তাল গাছ ছিল। আলামিনের কাকা লক্ষ্য করেন এই তাল গাছের চতুর্দিকে ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করছে। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চারা হবে। এবং অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চাগুলো হাতে স্টিলের বাসন নিয়ে চামচ দিয়ে ঝনঝন ঝনঝন শব্দ করছে, যেমন আমরা প্লেটের উপর একটা চামচ দিয়ে ছোটবেলায় শব্দ করতাম,
ঠিক এমন শব্দ করছে, অস্বাভাবিক রকমের শব্দ। উনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু উনি দেখছেন, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। উনি প্রচন্ড ভয় পেয়ে একটি চিৎকার দিলেন। ওনার চিৎকারে ওনার বাড়ির লোকজন দ্রুত চলে আসে, কারণ ওর বাড়িটি ওই কবরস্থানের খুব কাছেই ছিল। উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর ওনার জ্ঞান ফেরার পরে সব ঘটনা খুলে বলেন যে হঠাৎ করে কবরস্থানের কাছে আসার সাথে সাথে গরুগুলো কেমন যেন উন্মাদের মতো চলাফেরা করছিল, তাদের আচরণ অস্বাভাবিক ছিল। এই ঘটনার পর আকবর আলীর ইমিডিয়েট ছোট ভাই রাজ্জাক আলীর সাথে আরেকটি ঘটনা ঘটে। রাজ্জাক আলী ওই দিন কোনো কারণে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। ওনার একটা বাইসাইকেল ছিল, সেই সাইকেলটি উনি ফিরছিলেন। রাজ্জাক আলী যখন সেই জমাদ্দারপাড়া কবরস্থানের কাছে চলে আসেন, উনি হঠাৎ খেয়াল করেন যে কবরস্থানের পাশে যে মাঠ রয়েছে, এই মাঠে একটি গরুর গাড়ি রয়েছে, কিন্তু গরু নেই, গরুর গাড়িটি জাস্ট এমনি মাটির উপর রয়েছে, এবং এই গাড়ির উপরে কে যেন হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। উনি অবাক হন, কি ব্যাপার? চাঁদের আলো তিনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ সেখানে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে, লুঙ্গি পরা, খালি গায়ে। উনি বলেন, কে ওখানে? দুইবার বলার পর আওয়াজ আসে, ভাই আমি আকবর, তোর ভাই। তোরা তো আমাকে বাড়িতে থাকতে দিলি না, কবরের মধ্যে অনেক গরম রে, আর সহ্য করতে পারছিলাম না, তাই উঠে আসলাম। বাইরে অনেক বাতাস, তাই না? যখনই এইটা উনি শুনতে পান রাজ্জাক আলী, তখন উনি প্রচন্ড চিৎকার দিয়ে সাইকেল ফেলে বাড়ির দিকে দৌড়তেন। বাড়ির সদস্যরা ওনার অপেক্ষায় ছিল, রাত হয়ে গিয়েছিল যেহেতু। ওনার এরকম আচমকা চিৎকার চেঁচামেচি শুনে সবাই আগে থেকে একটু বেরিয়ে আসেন বাড়ির। কি ব্যাপার বাবা, এত জোরে চিৎকার করছে কেন, কি হয়েছে? তখন বলে এই ঘটনা। সবাই মিলে আবার কবরস্থানের কাছে যায়, দেখে গরুর গাড়িটিও নেই, আকবর আলীও নেই। এই ঘটনা যখন ঘটতে থাকছিল প্রতিনিয়ত, তখন আকবর আলীর পরিবারের সদস্য এবং তার যে অন্যান্য আত্মীয় স্বজনরা একটা সমাধানের পথ খুঁজতে থাকে। ভালো একজন আলেমের সাথে পরামর্শ করেন যে কেন এমনটা হচ্ছে, শুধু পরিবারের সদস্যদের সাথেই ঘটছে, অন্য কেউ কিন্তু কবরস্থানে কিছু দেখছে না বা তাদের সাথে কোনো কিছু ঘটছে না। তখন ওই আলেম বলেন যে আসলে ওনার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক ছিল না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তার যখন জানাজা পড়ানো হয়েছিল, জানাজাটা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে যে সবাই মিলে আমরা একটি গায়েবানা জানাজা পড়ব, আর ওনার রুহের মাগফিরাতের জন্য কিছু গরিব, এতিম, দুস্থদেরকে দান খয়রাত এবং খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। প্রিয় লিসেনার্স, যখন আকবর আলীর পরিবার এবং তার অন্যান্য আত্মীয় স্বজনরা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সাদকা এবং দান খয়রাত করলেন এবং গায়েবানা জানাজা করলেন, এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি সেখানে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে যে আমি ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা রাজশাহীর একটি পুরনো সরকারি হাসপাতালের ঘটনা। আর এই ঘটনাটা আমি আশা করব যারা যারা শুনবেন প্রচণ্ড ভয়ে একটা কাজ করবে, কেননা এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত অনেক কাহিনী বিরাজ করতেছে আমাদের এই এলাকায়। তো আমি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাকিব আল হাসান। তো রাসেল ভাই, আপনি বলেছেন অ্যাম্বুলেন্সের একটি ঘটনা এবং হাসপাতালের ঘটনা যেন শেয়ার করি। আজকের ঘটনাটা হাসপাতালের কেন্দ্র করে একটি ঘটনা।
তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এটা হাসপাতাল, অর্থাৎ রাজশাহী পুরনো সরকারি হাসপাতাল যে আছে, ওই হাসপাতালের পিছনে একটা জরাজীর্ণ মর্গ আছে। ওই মর্গে, যেখানে দিনের বেলাতেও মানুষ খুব একটা যেত না, স্থানীয়দের বিশ্বাস ছিল জায়গাটিতে অস্বাভাবিক কিছু থাকে, এবং বিশেষ করে একটা বিষয় সবাই মানে যে ওই জায়গায় যদি পরিবারের কেউ যায় তাহলে কিছুদিন পর, সে 2-1 দিন পর বা সেদিনেই রাতের মধ্যে জ্বর আসবে, প্রচণ্ড কাঁপুনি শুরু হয়ে যায় এবং প্রচণ্ড জ্বর হয়। তারপর যতই মেডিকেল চিকিৎসা করা হয়, হাসপাতালে চিকিৎসা করা হয়, কোনোভাবে তাকে সুস্থ করানো যায় না। আমাদের এলাকার অনেক হুজুর আছে, ইমাম আছে, তারা যদি তাদেরকে দিয়েও হয় না, কিন্তু একজন শুধুমাত্র আমাদের এলাকার মধ্যে কবিরাজ আছে। এই কবিরাজের কাছে গেলে আপনার কোনো ওষুধ লাগবে না, উনি একটা সরিষার তেল পরা দেন, ওইটা হলেই সে সুস্থ হয়ে যায়। তা এই হলো সেই মর্গের একটি ছোট করে কথা। এবং অনেকেই বলতো গভীর রাতে মর্গের ভেতর থেকে অনেক কান্নার শব্দ শোনা যেত, হাউমাউ করে কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে, এবং মাঝে মাঝে শোনা যায় কিছু লোক কান্না করতেছে। এরকম একটি জায়গা ওটাকে ধরা হয়। সে হাসপাতালেই চাকরি করত সিয়াম ও তার ঘনিষ্ঠ বন্ধু সুমন। দুজনের বন্ধুত্ব ছিল বহু বছরের, একসঙ্গে স্কুল, কলেজ এবং পরে একই হাসপাতালে তাদের কাকতালীয়ভাবে দুইজন বন্ধুরই চাকরি হয়। তার মানে দুজন একসঙ্গেই থাকা যাবে এটা। তো এক বর্ষার রাতে সুমন মোটরসাইকেল দুর্ঘটনায় একদম গুরুতর আহত হয়। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি এই সুমনকে। তো সিয়াম তখন বন্ধুর নিথর দেহ মর্গে নিয়ে যায়। তখন তার মনে হচ্ছিল যেন কিছু একটা যে ঠিক নেই। সুমনের মুখে মৃত্যুর পরও অদ্ভুত এক আতঙ্কের ছাপ ছিল, যেন মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু দেখতে দেখতে মারা গেছে। দেখতে দেখতে আপনার যদি একটা মুখের মধ্যে, রাসেল ভাই, দেখা যায় যে আমরা একটা ভয়ঙ্কর একটা চাহনি থাকে, আমাদের ফেস দেখলেই কিন্তু বোঝা যায় যে তার মুখে একটা ভয়ঙ্কর ছাপ আছে। তো তা ওর মুখের মধ্যে ওই রকম একটা ছাপ দেখা যাচ্ছে বা আমরা বুঝতে পারছি। সেই রাতেই মর্গের দায়িত্বে থাকা আমাদের কর্মচারী, উনি অনেক বৃদ্ধ বয়স, মোটামুটি 60 বা 55-র উপরে হবে এরকম, কাদের চাচা, ওনাকে বললেন যে কাদের চাচা বললেন সিয়ামকে বললেন যে বাবা, এই লাশটা আজ রাতেই যেন কেউ একা না থাকে। তো রাকিব অবাক হয়ে, ওই সিয়াম অবাক হয়ে কারণ জানতে চাইলে ওই বৃদ্ধ কাদের চাচা শুধু বললেন, সব কথা বলা যায় না বাবা, আমি শুধু এটা বললাম লাশটার পাশে যেন কেউ একা না থাকে এখানে। তো এখন কিছু কথা জানলে মানুষের ঘুম হারাম হয়ে যায়। আসলে এরকম হয়তো বা ভয়ঙ্কর কিছু একটা হতে পারে। তো রাত বাড়তে লাগলো, হাসপাতালের একদম করিডোর ফাঁকা হয়ে গেল, বাইরে বৃষ্টির শব্দ। তো হঠাৎ মর্গের ভেতর থেকে ধপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ এলো। তো রাকিব দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখলো সুমনের লাশ রাখা স্ট্রেচারে। ওই সিয়াম আর কি দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখলো, ওনার নাম আসলে দুইটা নাম বলছে আমাদেরকে, একটার নাম হচ্ছে রাকিব, ওনার নাম, আবার সিয়ামও নাকি ওনার নাম ছিল। তো ওনার দাদা রেখেছিল ওর নাম রাকিব, আর ওর বাবা রাখছিল সিয়াম। তো এই দুইটাই আসলে নামটা, আমি তো ওকে সিয়াম হিসাবে চিনি, বাবার রাকিব নামে চিনি, আর ওর নাম তো সিয়ামও আছে, ও ওইভাবে লিখেছেন। কিন্তু ভেতরে আর কেউ ছিল না। তো হঠাৎ সিয়াম ভাবলো হয়তো তার ভুল হচ্ছে, কিন্তু মেঝেতে স্ট্রেচারের চাকার দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই
মর্গের কোণের অন্ধকার থেকে ফিস ফিস একটা শব্দ আসে যে ওকে নিয়ে যাইও না, মানে সুমনকে। রাকিবের বুক কেঁপে উঠল। সে টর্চের আলো ফেলতেই শব্দ থেমে গেল। ভোর হওয়ার পর সুমনের পরিবারের সদস্যরা এলেন, জানাজার প্রস্তুতি শুরু হলো। কিন্তু যখন লাশ বের করার জন্য কয়েকজন লোক স্ট্রেচার ধরল, তখন অদ্ভুত ঘটনা ঘটল। 4 জন শক্তি সামর্থ্য মানুষ মিলে লাশ তুলতে পারছিল না। মনে হচ্ছিল লাশের ওজন কয়েক গুণ বেড়ে গেছে রাসেল ভাই। হঠাৎ একজন লোক চিৎকার করে মাটিতে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, একটা কালো ছায়া আমার হাত চেপে ধরছিল এই মুহূর্তে, এরকম বললেন। তো সবাই আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল। তখনই হাসপাতালের বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকারের মধ্যে সবাই স্পষ্ট শুনলো, সে আমার বন্ধু, তাকে কোথাও নেওয়া যাবে না। একদম অন্ধকার হয়ে গেছে। ওই অবস্থায় উনি চিৎকার দিয়ে এই কথা বলছেন যে সে আমার বন্ধু, তাকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। একটা গাইবি শব্দের মধ্যে এরকম শুনতে পেলাম। তো হঠাৎ বিদ্যুৎ ফিরে আসতেই সবাই হতভম্ব হয়ে গেল। সুমনের লাশের পাশে মেঝেতে কালো ভেজা পায়ের ছাপ আছে। মনে হচ্ছে যে মানে কালো পায়ে কে জানি হেঁটে গেল এখান থেকে। মানে ওই সময়টা মনে হচ্ছে যে যখন বিদ্যুৎটা গেল ওই অবস্থায় মনে হচ্ছে যে রাসেল ভাই যে লাশের পাশে কেউ দাঁড়িয়েছিল। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ল। এখন সুমনের পরিবার কান্নাকাটি করতে করতে তো অবস্থা শেষ তাদের। স্থানীয় একজন ইমামকে ডাকা হলো। তিনি এসে কোরআন তেলাওয়াত শুরু করলেন সেই লাশের পাশে। তেলাওয়াত চলার সময় হঠাৎ মর্গের জানালাগুলো একসঙ্গে মানে ধপ করে লেগে গেল। একটা শব্দ যে হয় রাসেল ভাই, একটা বিষয় আছে, বাতাসে যখন বাইরে থেকে একটা জানালার মধ্যে পড়লে ধপ করে যেমন বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা মর্গের প্রত্যেকটা এইরকম জানালাগুলো বন্ধ হয়ে গেল। তো এই জিনিস দেখার পর মানে অবাক হয়ে গেল ইমাম সাহেব যে বাইরে তো বাতাস নাই, তারপরে এইরকম একটি ঘটনা কিভাবে ঘটে। তবুও জানালাগুলো যেন প্রচণ্ড ঝড়ে আঘাত পাচ্ছিল। ইমাম সাহেব থামলেন, কিন্তু কয়েক মিনিট পর তিনি লাশের দিকে তাকিয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। সুমনের বাম হাতে ধীরে ধীরে নড়ছে, ওর বাম হাতটা একটু নড়াচড়া করছে। উপস্থিত সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। আরে মেডিকেল ডক্টর নিজে পরীক্ষা করে নিরীক্ষা করে বলছে সে মারা গেছে, তারপরে তার ডান হাত কিভাবে নড়ে? ইমাম সাহেব কাছে গিয়ে দেখলেন যে হাত আর নড়ছে না, হাতটা আবার থেমে গেছে। কিন্তু সুমনের আঙ্গুলে কালচে দাগ ফুটে উঠছে, যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল যখন সবাই এসে লাশটাকে তোলার চেষ্টা করছিল। তো হঠাৎ করে এই মর্গ যে আছে না, ওটার ছাদ থেকে একটা বিকট শব্দ আসলো। সবাই মাথা তুলে তাকালো। সেখানে অন্ধকারের মতো দুটি লালচে চোখ একদম জলজল করছে এক মুহূর্তের জন্য, তারপর অদৃশ্য। লোকজন আতঙ্কে দৌড়ে বের হয়ে গেল। সেদিন রাতে সুমনের লাশ মর্গেই রাখতে হলো, উপায় আর পারল না, কারণ কেউ আর সাহস করছিল না তাকে নিতে। এখন সিয়াম একা বসেছিল মর্গের বাইরে। ওর তো বন্ধু, বেস্ট ফ্রেন্ড ছিল, খুবই ভালো বন্ধু তারা। হঠাৎ তার ফোনে একটা কল আসে, স্ক্রিনে লেখা ওর বন্ধু সুমন। কিরে, সুমনের ফোন থেকে কে কল দেবে আমাকে? হয়তো বা ওর পরিবারের কেউ হয়তো বা কল দিতে পারে। আর ও বলে যে সুমনের ফোন তো আসলে দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে, তাহলে এই ফোন থেকে কে আমাকে ফোন দেবে? এটা তো আশ্চর্যর ব্যাপার একটা। কাপা হাতে কল রিসিভ করতেই উপর প্রান্তে ফিস ফিস একটা কণ্ঠস্বর, যে সিয়াম ও আমাকে যেতে দিচ্ছে না, এরকম একটা কণ্ঠস্বর শুরু হয়ে গেছে। তারপর কান্নার শব্দ, এরপর হঠাৎ ভয়ঙ্কর গর্জন। কল কেটে গেল। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি সুমনের দেহকে নিজের করে নিতে চাইছে। মধ্যরাতে হাসপাতালের সিসিটিভি কক্ষে অদ্ভুত দৃশ্য ধরা পড়ল। মনিটরে দেখা গেল মর্গের ভিতরে একটি লম্বা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে।
মূর্তিটি সুমনের লাশের মাথার কাছে দাঁড়িয়ে লাশটার সঙ্গে কিছু একটা কথা বলছে মাথা নিচু করে। মূর্তিটি সুমনের লাশের মাথার কাছে দাঁড়িয়ে মানে নিচু হয়ে আর কি এই কাজটি করতেছে। তো ভিডিওর শব্দ ছিল না, কিন্তু ঠোঁট নড়ছিল। কয়েক সেকেন্ড পরে ক্যামেরা বিকল হয়ে যায়, ওখানেই নষ্ট হয়ে যায়। যখন আবার ছবি ফিরে আসে ছায়ামূর্তি নেই, কিন্তু সুমনের লাশ স্ট্রেচারে তখন দেখতে পারেন নেই। সিসিটিভি অপারেটর চিৎকার করে ওঠে যে সবাই দৌড়ে মর্গে যায়। ভিতর গিয়ে দেখে লাশটি আবার আগের জায়গায় আছে, যেন কিছুই ঘটে নাই। কিন্তু লাশের মুখে তখন এক অস্বাভাবিক হাসি ফুটে আছে, যা জীবিত অবস্থায় কখনো দেখা যায়নি। পরদিন সকালে গ্রামের একজন প্রবীণ ব্যক্তি হাসপাতালে এলেন। তিনি বহু বছর আগে একই ধরনের ঘটনা দেখেছিলেন। তিনি বললেন, অনেক বছর আগে এখানে এক জিন একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছিল। মানুষটি মারা গেলে জিন তাকে ছাড়তে পারেনি। লোকটির কথা শুনে সবাই স্তব্ধ। তিনি আরো বললেন, যদি কোনো জিন কোনো মানুষকে নিজের বন্ধু বা সঙ্গী মনে করে, তবে কখনো কখনো তার মৃত্যু মেনে নিতে পারে না। সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাহলে সুমন কি তার বন্ধু ছিল? কারণ সুমন প্রায় বলতো যে রাতে সে অদ্ভুত এক বন্ধুর সঙ্গে কথা বলে। তখন সবাই সেটাকে মজা ভেবেছিল। এখন মনে হচ্ছে ব্যাপারটি সত্যিই ছিল। অবশেষে সিদ্ধান্ত হলো, যেভাবেই হোক সুমনের দাফন সম্পন্ন করতে হবে। লাশ অ্যাম্বুলেন্সে তোলা হলো। গাড়ি হাসপাতাল ছাড়তেই অদ্ভুত ঘটনা শুরু হলো। আকাশ কালো হয়ে গেল। রাস্তার মাঝখানে বিশাল এক সাদা অবয়ব দেখা দিল। ড্রাইভার ব্রেক কষলো। অবয়বটি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মানে সে একটা কান্নার আওয়াজ দিয়ে মিলিয়ে গেল। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশে গভীর নীরবতা। তারপর দূর থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক কান্না, যেন কেউ নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে শোক আদায় করছে, এরকম একটি কান্না। তারপর সেখানে যে আমরা যে কবিরাজের কথা বলছিলাম, ওই কবিরাজকে সাথে নেওয়া হয়েছিল। উনি পরে আশ্বাস দিলেন এবং উনি ওনাদের ওই জিনদের ভাষায় কিছু কথা বললেন। তারপর উনি আমাদেরকে বললেন যে, আমি বললাম যে, হে প্রিয় ভাই জিন, আসলে অনেক সময় আমাদের বন্ধু চিরদিন থাকে না, হয়তো ওর এরকম একটি ঘটনা ঘটেছে। তুমি তাকে সুন্দরভাবে বিদায় দাও, এটাই তোমার বন্ধুত্বের আসল পরিচয় হবে এবং তোমাদের দেখা হবে কিয়ামতে। এরকম কিছু কয়েকটা কথা নাকি বলেছেন ওনাদের ভাষায়। তারপর আমরা দেখলাম সেই গাড়িটা মানে অটোমেটিকলি স্টার্ট নিল এবং তখনই বুঝতে পারলো ড্রাইভার যে আমাদের এখন যেতে বলছে। তারপর সেই গাড়ি নিয়ে সবাই রওনা দিয়ে দাফন কাফন করে দোয়া কালাম করা হয়। তবে রাসেল ভাই, এখন পর্যন্ত প্রায় ওই কবরের পাশে যদি দেখা যায় যে দুই একজন সাদা কাপড়ওয়ালা মানুষ একটা ছায়া মূর্তির মতো আকৃতি ওর কবর জিয়ারত করতেছে, কবরে কান্নাকাটি করে, এরকম দেখা যায় রাত 3টার পরে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এখন হয়তো অ্যাম্বুলেন্সে ডেড বডি নিয়ে আনা নেওয়া করে। একটা সময় ডেড বডি কিন্তু হাইএসে অথবা মাইক্রোতে অথবা আপনার পিকআপে বেশিরভাগ আসা যাওয়া হতো। তখন অ্যাম্বুলেন্স ছিল না। মাইক্রোতে বেশিরভাগই হচ্ছে লাশ টানার ট্রিপ থাকতো, যখন লোক মারা গেছে ডেড বডি নিয়ে যেতে হবে। যে লাশটার বিষয় নিয়ে কথা বলবো, সেই লাশটা হচ্ছে একজন উপজাতি। ওনাদের বাসা ছিল হচ্ছে কালাচাঁদপুরে। তো এটা বেশি অনেক আগে ঘটনা। তো কালাচাঁদপুরে ছিল চাকমা উপজাতি বা মগ উপজাতি, যাই হোক, তাকে বলা হচ্ছে আপনার গারো উপজাতি বলে। তো উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তো কালাচাঁদপুর থেকে খবর এসেছে যে লাশ নিয়ে যেতে হবে। কালাচাঁদপুর থেকে যাবে হচ্ছে হালুয়াঘাট। হালুয়াঘাটে যাবে। হালুয়াঘাটের ওই একটা মানে পাহাড়ের সাইডে বা ওনাদের একটা ইয়েতে আনুমানিক রাত্র 9টা-10টা তখন হয়তো আমাদের একটা ফোন আসলো। ফোন আসার পরে গাড়িটা আমার এক বন্ধু চালাচ্ছিল, একটু সিনিয়র। তো উনি চলে গেল আর কি, ওনাকে পাঠাইলাম, উনি চলে গেল। তো যাওয়ার পরে ওনার নামটা ছিল ইব্রাহিম, আমাদের অনেক সিনিয়র, যদিও আমরা তো ফ্রেন্ডলি থাকি। তো বললো ইব্রাহিম ভাই গেল। যাওয়ার পরে তখন ময়মনসিংহ এর সিঙ্গেল একটা রাস্তা ছিল। তখন ওখান থেকে যাওয়ার পরে রাস্তাটাও খারাপ ছিল। যাওয়ার পরে ওখান থেকে গাজীপুর যাওয়ার পরে হঠাৎ করে মানুষ একটু কান্নাকাটি করছে, ক্লান্ত হয়ে গেছে। লাস্টটা হচ্ছে আমরা যে পিছনের সিট গুলো আমরা ফোল্ড করে দিই, শুয়াই দেওয়ার পরে
তখন ওইটার উপরেই আমরা লাশ দিতাম তখন। এখন হয়তো অ্যাম্বুলেন্সে লাশ নেওয়ার পরে এখন তো আর হাইসে বা কোনো পিক আপে খুবই কম দেখা যায়, বেশি এখন তো সবই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যায়। আগে তো আমাদের মাইক্রোতেই বেশিরভাগ অথবা পিক আপে, তখন ওই সময়টা ওইভাবে লাশ নেওয়া। ও যখন গাজীপুর চৌরাস্তা পার হলো তখন মোটামুটি সবাই ঘুমিয়ে গেল, সবাই ক্লান্ত, কান্নাকাটি করছে, ক্লান্ত হয়ে গেছে, ও একা একা গাড়ি চালাচ্ছে। মোটামুটি ময়মনসিংহ গাজীপুরের মাঝামাঝি যাওয়ার পরে তখন একজন উঠছে, ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে ওইটা পাশে ওইটা দেখে লাশ নেই, পিছনের তাকায় দেখে লাশ গায়েব হয়ে গেছে। তখন উনি আতঙ্ক হয়ে চিৎকার মারছে, চিৎকার মারার পরে বলতেছে যে আসলে লাশ গেল কোথায়, চলন্ত গাড়ি থেকে লাশ। সবাই তো আতঙ্ক, ওনাদের ধর্মের যেগুলো আসছিল যা যা বলার উনি বলতেছে, আর আমাদের বন্ধু ছিল ইব্রাহিম সূরা কালাম পড়তেছে, সবাই ভয় পেয়ে গেছে আতঙ্কতে। কোথাও আসলে লাশ পাইতেছে না, গাড়িতে লাশ নাই, এটা অসম্ভব। লাশ তো আসলে গাড়িতে থাকার কথা, লাশ কোথায় যাবে চলন্ত গাড়ি থেকে? কোথাও থামে না গাড়ি। আতঙ্ক হয়ে একটা পাম্পের মধ্যে থামলো, থামার পরে হয়তো বা ভাবছে যে হঠাৎ করে কোনো কিছু হয়েছে, বা মনে একটা ভয় ধারণা ছিল যে হয়তো আতঙ্ক একটা কিন্তু সিস্টেম, কিন্তু গাড়িতে আসলেই লাশ নেই। ভয়ে বাইর হয়ে গেছে বলতে কি সবাই আতঙ্ক জয়ান চেক করে দিচ্ছে, তখন গাড়ি ব্রেক দিতে চাইছিল, তখন ওই জায়গাটা ছিল একটা অন্ধকার, একটা অনেক গ্যাপে একটা জায়গা ছিল, তো অন্ধকার এবং কি আশেপাশে কিছু ছিল না, ওই জায়গাটা অন্ধকার টাইপের, আর আশেপাশে যেহেতু কোনো বাড়িঘর নাই, ওখানে দাঁড়ানোর কোনো, ও করলো কি ভয়ও কাজ করতেছে ওর ভিতরে, চিন্তা করলো যেহেতু এখানে দাঁড়াবো, জায়গাটাও তো ফাঁকা, এখানে কিভাবে দাঁড়াবো, একটা আলো জায়গাতে যাই, তারপর দেখা যায়। ও ওর মতো সূরা কালাম পড়তেছে, গাড়ি চালাচ্ছে, এর মধ্যে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি শুরু করছে, সবাই সবাই জড়ায় ধরতেছে, একজন আরেকজন ধরতেছে, চিমটি কাটতেছে পর্যন্ত, যেগুলো আমরা কি আসলে স্বপ্ন দেখতেছি নাকি অন্য কিছু, আসলেই তো লাশ নাই, তো চিমটি কাটতেছে না, ঠিক আছে, এরকম পর্যায়ে চলে গেছে। তো একজন আরেকজনের লাশটি জড়ায় ধরে সবাই সামনে এক সিরিয়া হিসাবে বসে, সামনে এক সিরি, মানে এই যে লাইনটা দেয় সব জড়া চলে গেছে। মানে ড্রাইভার সাহেব বলতেছে যে বলে ভাই লাশ কোথায়? বলে ভাই আমি তো এমন তো গাড়ি চালাচ্ছি, আপনারা কান্না করতে আপনারা ঘুমিয়ে গেছেন, তো আমি তো অন্ধকারের মধ্যে তো আমি পিছন দিকে তাকাইতে পারি না যে বলে আপনারা কি করতেছেন না করতেছেন, আমরা তো আমার মতো গাড়ি চালাচ্ছি। পাম্পে গেল, পাম্পে যাওয়ার পরে লাশ তো পাইতেছে না, তো গাড়ি খুললো, দরজা খুলে দেখে না কোথাও কোনো লাশ নেই। সবাই সাথে সাথে গাড়ি থেকে নেমে গেল, আলোতে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে লাশ গেল কোথায়? লাশ তো কোথাও পাইতেছে না, গাড়িতে কোনো লাশ নেই। এখন তো লোকজন এখান থেকে বেশি একটা চিকাচিকি করতেছে না, যদি লাশের কথা কোনো কিছু ওঠে তাহলে তো একটা পুলিশ সমস্যা হইতে পারে বা কোনো একটা ঝামেলা হইতে পারে, তখন বলতে পারে যে লাশ আসলে গাড়ি থেকে তো যাবে কোথায়, মানুষের একটা ঝামেলা করতে পারে। ওইভাবে ওই চিন্তা ভাবনা করে মানুষ জোরালো ভাবে কোনো চিন্তা ভাবনা করতেছে না, সবাই বসে আছে আল্লাহ আল্লাহ করে। এখন তো একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে। মোটামুটি 1 ঘন্টার মতো এখানে ছিল, ওই পাম্পের মধ্যে বসে, কেউ একা থাকতে পারে না, সবাই একসাথে ছিল, সবাই একসাথে বসেছিল, একা থাকার কারো সাহস ছিল না ওইখানটাতে। এখন এই পাম্পেও বেশিক্ষণ থাকতে পারতেছে না, ওই পাম্পটাও একটু নিরিবিলি জায়গা, কিন্তু একটু আলো আছে, কিন্তু পাম্পেও বেশি লোকজন নাই, কিন্তু এটা আলোচনাও করতে পারতেছে না, আলোচনা করলে একটা পুলিশ সমস্যা হতে পারে, পুলিশ কেস হতে পারে। তখন ওখান থেকে আমার যে বন্ধু ছিল গাড়ি চালাচ্ছিল, সে ড্রাইভার, যেদিন ইব্রাহিম ভাই বলতেছে যে বলে ভাই আমরা এখানে এক কাজ করি, আমরা এখান থেকে অন্তত ময়মনসিংহ শহর পর্যন্ত চলে যাই, ময়মনসিংহ শহরে চলে যাই, শহর থেকে যাওয়ার পরে আমরা একটা কিছু বুঝতে পারবো, চলেন যাই। লাশ এখন তো বলতেছে লাশ পাবো কোথায়, বলতেছে এখানে বসে তো কোনো সমাধান হবে না, অন্তত একটা ভালো একটা জায়গায় যাই, আমরা শহরের ভিতরে যাই। তখন মোটামুটি শহরে গেল, শহরে যাওয়ার পরে একটা খুব টেনশনে পড়ে গেছে, আসলে আমরা বাড়ি গিয়ে কি জবাব দিব, অথচ এটা মারা গেছে, মেডিকেল সার্টিফিকেট আছে, তারপরে ওইটা গায়েব হয়ে গেল লাশটা গাড়ির থেকে। দীর্ঘদিন অসুস্থ ছিল বাসায়, যেহেতু মেডিকেল রিপোর্ট আছে উনি অসুস্থ ছিলেন, উনি মারা গেছে, ওরকম একটা রিপোর্ট আসলে আছে, তবুও লাশটা পাওয়া যেতেছে না। মানে মারা গেছে সেটা তো কনফার্ম, আমরা যে লাশ নিয়ে আসি সেটাও তো সত্য, কিন্তু লাশ গাড়ির থেকে আসলে কোথায় যাবে? যেহেতু গাড়ি থেকে চলে গেছে, যেহেতু পাই নাই, তারপরে যেটা হলো একটা বলে ড্রাইভারের একটু ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে যে ইব্রাহিম ভাই ছিল আমাদের তদীয় বড় ভাই, আমাদের ফ্রেন্ড, খুব ভালো মানুষ, তো উনি করলো কি রুটি টুটি কিছু খাইলো, খাওয়ার পরে গাড়িতে পানি চেক করলো, চেক করার পরে দেখেছে পানি কম আছে গাড়িতে। তো পানি যেহেতু কম আছে, তো আমাদের তখন করতো কি পানির গ্লান থাকতো পিছনে, তখন তো যেরকম অ্যাভেলেবেল বোতল ছিল না, পানির বোতল যেরকম ওই 1 লিটার 2 লিটার এরকম পানির বোতল অ্যাভেলেবেল ছিল না, তো আমরা করতাম মোবিলের গ্লানে পানি রাখতাম গাড়িতে। সে গাড়িতে পানি রাখছে, পানি রাখার পরে তো চিন্তা করলো যে আমার একটু পানি দিতে হবে গাড়ি। তো পানি যে ব্যাগ ডালা উড়াইতে গেছে, তো পিছনে ওনাদেরও 2 জন ছিল, যেহেতু একটা সমস্যা, একের মানে 2 জন 3 জন একসাথে সবসময় থাকতেছে। ব্যাগডালার থেকে যখন গেটটা খুললো, ঠাস করে পায়ের উপরে যে লাশ পড়লো, ও একটা আতঙ্কতে ভয় পাইলো, ব্যাগডালা খোলা অবস্থাতে ও দিল দৌড়। যখন যেহেতু দৌড় দিছে, সঙ্গে সঙ্গে ওকে ধরছে পুলিশে, যেহেতু ওরা পুলিশে ধরছে, গাড়িতে যারা ছিল আমাদের ওই গাড়ির প্যাসেঞ্জার যারা ছিল তারাও দৌড় দিল ডান বাম করে, যে দৌড় দিল পুলিশও একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল, কি হলো, এরা দৌড়াদৌড়ি করতেছে না, এরাও ধরলো, এদেরকে এক জায়গায় করে সবাই ধরলো। ধরার পরে বলতেছে তোরা এই বডি কোথা থেকে আনছে, যেহেতু তো উপজাতির বডি, সেই ক্ষেত্রে তাদের কোনো মানে যেভাবে মারা গেছে ঠিক সেইভাবেই নিয়ে আসছে। আমাদের ধর্মীয় যারা আছে, যেরকম মারা গেলে
গেলে একটা কাফন দাফনের ব্যবস্থা, পর্দা দেয় বা সাদা কাপড় পরানো হয়, তো একটা কাফনের কাপড় ঢেকে রাখে বা গোসল টোসল করেন। ওদেরটা ওরকম ছিল না, কোনো কিছু ছিল না, জাস্ট সাধারণ জামা কাপড় যেভাবে আমরা পরি ওভাবে পরানো অবস্থা মারা গেছে, ওভাবে পরানো অবস্থা নিয়ে আসে, কোনো ঢাকা ঢাকি নেই। যখন এই লাশটা যখন নিচে পড়ে গেল তখন তো সবাই আতঙ্ক হয়ে গেল, ভয় পেয়ে গেল, সবার ছোটাছুটি শুরু হলো। এই তখন ওই জায়গাটার মধ্যে 24 ঘন্টা এখনো পর্যন্ত পুলিশ থাকে ওখানে, 24 ঘন্টায় পুলিশ এখনো পর্যন্ত পুলিশ থাকে। তো ওই পুলিশ করলো কি, ছুটাছুটি করে এক এক করে সবাই ধরে ফেললো। সবাই ধরার পর বলতেছে তোরা এই লাশ এই লোককে কোত্থেকে মাইরে নিয়ে আসছে। এখন তো পড়লো আরেকটা সমস্যার মধ্যে, এই লোককে তোরা কোত্থেকে মাইরে নিয়ে আসছে। যে স্যার আমরা আসলে ওনাকে মারি না, উনি মারা গেছেন, উনি অসুস্থ ছিলেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এই যে ওনার মেডিকেল সার্টিফিকেট। তখন পুলিশ বলতেছে উনি কি কথা বলতে পারে যে বলে ওনার মেডিকেল রিপোর্টটা কি ওনার নাকি অন্য কারো। এখন তো যখন পুলিশ যখন এই প্রশ্ন করলো তখন তো ওনারা আরো বিপদে পড়ে, যেহেতু উনি কথা বলতে পারে না যে রিপোর্টটা কি আসলে কি ওনার নাকি অন্য কারো, এটা কিভাবে বলবো। যে এলাকায় মারা গেছে ওই এলাকার থেকে উচিত ছিল কাউন্সিলরের ওই দিনের একটা ডেথ সার্টিফিকেট নিয়ে আসা, বা ডেটের একটা কোনো কিছু মারা গেছে বা একটা সার্টিফিকেট নিয়ে আসা উচিত ছিল। তখন তো সার্টিফিকেট দেয় নাই বা পাই নাই, তখন কি করবে, ওই লাশ সহ গাড়ি সহ যাদেরকে দোষে তাদেরকে সহ থানায় নিয়ে গেল। যখন থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের সবাইকে অ্যারেস্ট করলো। তো ড্রাইভার সাহেব যে ছিল ইব্রাহিম ভাই আমাদের, ওনাকে শুধু বাইরে রাখছে, আর বাকি সবাই থানার ভিতরে আটকে, জেলের ভিতরে আটকে রাখছে, মানে থানার মধ্যে আর কি, মানে লকআপের মধ্যে, এক কথা লকআপের ভিতরে আটকে রাখছে। এতটা নিশ্চয়তা হইতে পারতেছে না যে এদেরকে বাইরে রেখে মানে বা থানার মধ্যে কোথাও নিয়ে বসায় রাখবে, ওইটাও কোনো নিশ্চয়তা হইতে পারতেছে না। যেহেতু মানুষ মারার করলে পরে বাইরে রাখা তো অসম্ভব বা রাখতে পারতেছে না। তখন করলো কি, থানায় সবারই ঢোকানোর পর যে ইব্রাহিম ভাই ছিল আমাদের, ওনাকে থানায় ঢোকাইছে। ঢোকানোর পর মানে ওনার মানে লকআপ করে নাই, জাস্ট বাইরে রাখছে আর কি, ডিউটি অফিসার রুমে আটকে রাখছে, আপনি এখানে বসে থাকলো। তারপরে ওই থানাতে যিনি ছিলেন, দায়িত্বে যে ছিলেন, উনি তারপর বললেন যে বলে এক কাজ করেন, আপনাদের লোক যদি মারা থাকে, আগে যদি মারা যেয়ে থাকে, তাহলে আপনাদের লাশ পিছনে আসলো কিভাবে। তখন ওনাদেরকে বললো যে বলে আমাদের লাশ আমরা ঘুমিয়ে গেছিলাম, আমরা লাশ কখন যে পিছনে চলে গেছে আমরা বুঝতে পারিনি। তখন আমাদের প্রায় ময়মনসিংহ এর মাঝামাঝি রাস্তায়, ময়মনসিংহ গাজীপুরের মাঝামাঝি রাস্তায় আসা পরে তখন আমরা লাশ পাই না। তখন আমরা একটা আতঙ্কতে একটা ভয়ে ছিলাম, তখন আমরা লাশটা পাচ্ছি না। যেহেতু লাশটা পাইতেছি না, তখন আমরা ওখানে একটা পাম্পে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, আমরা গাড়িতে খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা কখনো ভাবতেও পারি নাই যে লাশটা আসলে পিছনে ছেড়ে চলে যাবে। আচ্ছা, লাশটা যেহেতু পিছনে ছেড়ে চলে গেছে, তখন তো আমরা ভাবতে পারিনি। তখন যখন আইসা এখানে, যখন গাড়িতে যখন পানির শর্ট পড়লো, তখন আমরা এখানে একটা আইসার দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমরা ফ্যামিলিতে কি বলবো, গাড়ি থেকে লাশটা কোথায় যাবে। তখন আমরা এখানে দাঁড়িয়ে একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। দুশ্চিন্তা পড়ে যাওয়ার পরে তখন ড্রাইভার সাহেব পানি দিতে গেল। ইব্রাহিম ভাই যে ছিল উনি এবার বলতেছে যে আমি যখন গাড়িতে পানি শর্ট হয়ে গেল, তখন পানি দিতে যায়, তখন আমি দেখি যে লাশটা ঠাস করে নিচে পড়ে গেছে, পায়ের নিচে যখন পড়ে গেছে, তখন আমি ভয়ে আতঙ্ক হয়ে আমি তখন দৌড় দিছি। যখন আমাদের লোক যখন ছিল, ওরাও তো আতঙ্কতে হয়ে ভয় পায়, ওরাও দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করলো। তখন পুলিশ আমাদেরকে এক এক করে সবাই ধরলো। এই হলো ঘটনা। তারপর ওখান থেকে তখন পুলিশ লাশ সহজে ছাড়ে না, লাশ ছাড়বে না, পোস্টমর্টম করা হবে, হয়তো এটার সঠিকভাবে তথ্য প্রমাণ দিতে হবে, তা না হলে লাশ পোস্টমর্টম করা হবে, মামলা আপনাদের নামে হবে। তখন ওই দিনকার ছিল গাড়িতে, থানায় ছিল সকাল পর্যন্ত। সকালের পরে মেডিকেলে পাঠিয়ে দেওয়া হবে। মেডিকেলে ওইখানে এতক্ষণ লাশটা বাইরে রাখলে গন্ধ ছুটবে বা একটা কিছু হবে, গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা পচে যাওয়ার সম্ভাবনা আছে। তখন মোটামুটি একটু গরমের দিনই ছিল মনে হয়, হ্যাঁ গরমের দিন ছিল। তখন করলো কি, লাস্টে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলো। ময়মনসিংহ মেডিকেলে পাঠানোর পরে ময়মনসিংহ মেডিকেলে হয়তো ফ্রিজিং রুমে বা কোনো কিছুতে রাখা হলো। তারপর ওনাদেরকে ওখান থেকে খবর পাঠানো হলো হালুয়াঘাট যে থানার থেকে খবর পাঠানো হলো ওই এলাকার যে চেয়ারম্যান ছিল, তখন ওই চেয়ারম্যান কাছ থেকে খবর নেওয়া হলো। খবর নেওয়ার পরে তখন চেয়ারম্যান নিজে আসলো ময়মনসিংহ। আসার পরে তখন উনি লিখিত দিল যে না, ওই লোক মারা গেছে, আর যেখান থেকে ঢাকায় যেখানে মারা গেছে ওখানকার একটা সঠিক কাউন্সিলর যে আছে, কাউন্সিলর কাছ থেকে একটা লিখিত আনতে হবে যে হ্যাঁ লোকটা এখানে ভাড়া ছিল বা এখান থেকে গেছিল। তখন ওই দুইটা অ্যাডজাস্ট করে তারপর আমরা এখান থেকে সবার কাছ থেকে আমরা একটা লিখিত নিয়ে তারপর আমরা লাশ শেষ করি। তারপর এরকম ভাবে কাজ করে প্রায় এখানে থানার মধ্যেই আরো 2 দিনের মতো, 1-2 দিনের মধ্যে যে কাগজপাতি বা ডকুমেন্ট করতে গেলে আরো 2 দিন মানে থানার মধ্যে চলে গেল। এরকম করার পরে সবকিছু ডকুমেন্ট করার পরে তখন লাশ ছাড়লো। মূল রহস্যটা ছিল এইটা। আসলে লাশ আমরা আসলে অনেক টানছি, কিন্তু আমার আসলে ওইরকম ভাবে কোনো কিছু পাই নাই গাড়ির থেকে, বা অনেকে দেখছে সামনে অনেক কিছু পরে গাড়ি ভার হয়ে যায়, কিন্তু আমি আমার কাছ থেকে আল্লাহর রহমতে আমি এগুলো পাইনি। যশোরের এয়ারপোর্ট রোড আমার বাসা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। দিনের বেলায় এই জায়গাটি জমজমাট, লোকজন আড্ডা দেয়, হাসি ঠাট্টায় মেতে ওঠে। কিন্তু রাত নামলেই এই রাস্তা যেন অন্য রূপ ধরে।
এয়ারপোর্টের দিকে যাওয়ার এই রাস্তার দুপাশে কোনো বাড়িঘর নেই। চারদিকে শুধু বিশাল ফাঁকা মাঠ, যেখানে আর্মিরা ট্রেনিং করে। রাস্তার পাশে বড় বড় গাছের সারি, আর একটু এগোলেই বিশাল কাশবন। এর পাশেই আছে আর্মিদের মাছ চাষের বড় বড় পুকুর। লোকমুখে শোনা যায় একসময় এই রাস্তাটি ছিল ভয়ঙ্কর। রাতের বেলায় এখানে মানুষ কমই চলাফেরা করত। কেউ কেউ বলে এখানে অদ্ভুত সব ছায়ামূর্তি দেখা গেছে, অস্বাভাবিক শব্দ শোনা গেছে। এই জায়গার একটা অলৌকিক বদনাম আছে, যা আজকের গল্পের মাধ্যমে আরও স্পষ্ট হবে। 2024 সালের 1 নভেম্বর, শুক্রবার, রাত তখন প্রায় 1টা। রমেশ একজন 24 বছরের যুবক। তার গ্রাম থেকে বাইসাইকেলে শহরে একটি জরুরি কাজে গিয়েছিল। কাজ শেষ করে সে বাড়ির দিকে ফিরছিল। এয়ারপোর্ট রোডে পৌঁছানোর সময় রাতের অন্ধকার ঘন হয়ে এসেছে। চাঁদের আলো নেই। রাস্তায় এমন অন্ধকার যে হাতের কাছে থাকা ফোনের ফ্ল্যাশলাইট ছাড়া 1 হাত দূরেও কিছু দেখা যায় না। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর মাঠ থেকে ভেসে আসা হালকা হাওয়ার শব্দ। পরিবেশ যেন ছমছমে। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারে লুকিয়ে তাকে দেখছে। রমেশ বাইসাইকেল চালিয়ে এগিয়ে চলল। জানত না যে সামনে তার জন্য অপেক্ষা করছে একটি ভয়ঙ্কর ঘটনা। রমেশ যখন কাশবনের পথে চলতে চলতে হঠাৎ খেয়াল করল যে অনেক বড় বড় 2টি বিশাল আকৃতির শেয়াল তার সামনের দিকে আর চোখে তাকিয়ে আছে, সেটার কোনো পাত্তাই দিল না রমেশ। তার কারণ হলো এখানে বড় কাশবনে নিত্যদিন এরকম শেয়াল দেখতে পাওয়া যায়। সে যখন কাশবনের একেবারে মাঝামাঝি, সে তখন লক্ষ্য করল কাশবনের ভেতরে কে যেন মেয়ে কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার সাউন্ডটা সে স্পষ্ট শুনতে পায়। সে মনে করে যে কোনো মেয়ে কোনো ধরনের সমস্যায় পড়েছে। রমেশের বুক ধড়ফড় করতে লাগল। কেউ কি বিপদে পড়েছে? কাশবনের ভেতর কি কোনো অসামাজিক কাজ চলছে? সে সিদ্ধান্ত নিল বিষয়টা খতিয়ে দেখবে। বাইসাইকেল থেকে নেমে সে তার ফোনের ভিডিও রেকর্ডিং চালু করল, যেন কিছু ঘটলে প্রমাণ থাকে। আস্তে আস্তে সে কাশবনের ভেতরে ঢুকল, কান্নার শব্দ অনুসরণ করে। যত এগোচ্ছে কান্নার শব্দ ততই স্পষ্ট হচ্ছে। হাওয়া যেন আরও ঠান্ডা হয়ে এলো, আর একটা অস্বস্তিকর অনুভূতি তাকে গ্রাস করল। কাশের ঝাড়গুলো যেন তাকে ঘিরে ফেলছে। তারপর সে দেখল সেই দৃশ্য। কাশবনের একটি ফাঁকা জায়গায় রমেশের ফ্ল্যাশলাইটের আলো পড়তেই তার রক্ত জমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একটি বীভৎস প্রাণী, প্রায় 7 ফিট লম্বা। দেহটা মানুষের মতো, কিন্তু পশমে ঢাকা। মুখটা শেয়ালের মতো, তীক্ষ্ণ ও ভয়ঙ্কর। চোখ দুটো জ্বলজ্বল করছে, রক্তের মতো লাল। তার মুখ থেকে রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে, আর সে রমেশের দিকে তাকিয়ে আছে এমন দৃষ্টিতে যেন এখনই তাকে ছিঁড়ে খাবে। রমেশ ভয়ে পাথর হয়ে গেল। তার হাতে থাকা ফোন কাঁপছে, কিন্তু রেকর্ডিং চলছে। হঠাৎ প্রাণীটি গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রমেশের প্রতিক্রিয়া জানার সময়ই পেল না। প্রাণীটির নখের মতো ধারালো আঙুল তার শরীরে আঁচড় কাটতে লাগল, পিঠে গভীর ক্ষত তৈরি করল। দাঁত বসিয়ে তার বাম হাত থেকে মাংস ছিঁড়ে নিতে লাগল। রমেশ যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার আর্তনাদে পুরো রাস্তা যেন কেঁপে উঠল। শেষ চেষ্টায় সে আল্লাহু আকবার বলে পালানোর চেষ্টা করল, কিন্তু প্রাণীটি তাকে ছাড়ল না। দয়া করে আমাকে বাঁচান। রমেশের এই আর্তনাদ ভেসে গেল। ভাগ্যক্রমে রমেশের চিৎকার শুনতে পেল 2জন নাইট গার্ড, যারা রাস্তার দুপাশে 300 গজ দূরে দায়িত্বে ছিল। তাদের মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। এয়ারপোর্ট রোডের ভয়ঙ্কর খ্যাতি তাদের জানা ছিল। তারা সাহস করে এগোতে পারল না, তবে দ্রুত কাছের আর্মি ক্যাম্পে ফোন করল। মিনিটের মধ্যে একটি আর্মি গাড়ি সৈন্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছাল। 2 নাইট গার্ডও ততক্ষণে এগিয়ে এসেছিল। তারা পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রাণীটি কাশবনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মাটিতে পড়েছিল রমেশের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। তাকে দ্রুত যশোরের 250 শয্যার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। একটু ক্ষণিকের জন্য রমেশের জ্ঞান ফিরল।
সে ফিস ফিস করে তার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কিছু অংশ বলল। তার ফোনে পাওয়া গেল 34 সেকেন্ডের একটি ভিডিও, যেখানে কান্নার শব্দ ও প্রাণীটির ভয়ঙ্কর উপস্থিতি ধরা পড়েছে। কিন্তু তার অবস্থা ছিল এতটাই খারাপ যে ডাক্তাররা তাকে আইসিইউতে পাঠালেন। রমেশের ফোনে পাওয়া ভিডিও ও ছবিগুলো আমি ভূতের স্থান চ্যানেলের অ্যাডমিন রোমান ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি। সেগুলো এতটাই ভয়ঙ্কর যে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। যারা দেখেছে তারা বলছে এটা কোনো মানুষ খেকো পিশাচের কাজ। আর্মিরা এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেছে, কিন্তু প্রাণীটির কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেউ কেউ বলে এটি এখনো কাশবনে লুকিয়ে আছে, তার পরবর্তী শিকারের অপেক্ষায়। রোমান ভাই, আমি এখনো এই ঘটনার আরও তথ্য খুঁজছি। কিছু জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো। এই গল্পটি শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন, এমন পরিচিত জায়গায় এমন ভয়ঙ্কর ঘটনা কিভাবে ঘটে? রোমান ভাই, এই ঘটনাটি 100% সত্যি। রমেশের পরিবার, বন্ধু ও ফোনে পাওয়া প্রমাণ এটি নিশ্চিত করে।